কাল আমার বিয়ে যার সাথে হচ্ছে তার মুখটা পর্যন্ত দেখা হয়নি। কি কপাল আমার, আপনারা বলেন। বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। এই সময় বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু কি করব বলেন, সবার চাপের কারণে বিয়ে করতে হচ্ছে আমাকে। বলতে পারেন বাধ্য হয়ে হচ্ছে। চলুন পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে, আর আমার একটা বড় বোনও আছে। বাকিটা পরে জানতে পারবেন। আজ বাদে কাল আমার বিয়ে, আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমাকে কুরবানি করা হবে। ঠিক শুনেছেন, মনে হচ্ছে আমাকে কুরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়ে বিয়ে আটকাতে কিন্তু পারিনি। যতই চাই নিজে বিয়েটা ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দাঁড়ায়। আমার পরিবারেরই কেউ আসে, হয়তো আপু নয়তো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকে আমার হাসি আনন্দ সব উড়ে গেল। তারপর অনেক চেয়েছি বিয়ে ভাঙতে, কিন্তু পারিনি। অবশেষে আজ আমার গায়ে হলুদ। রাত 12টার সব কিছু সাজানো শেষ। এখন হলুদ লাগানোর পালা। ইচ্ছে না থাকা সত্ত্বেও হলুদ লাগাতে হচ্ছে। এক সাগর রাগ নিয়ে হলুদ লাগাতে দিলাম। অবশেষে সব শেষে বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে, ধুমধাম বিয়ে হলো। সব আনন্দ করলো, আমি ছাড়া। আমি কখনো সিগারেট খাইনি। আজ কেন যেন মনে হচ্ছে সিগারেট খেলে এই মনের কিছুটা কষ্ট কমবে। ফোন দিলাম রাশেদকে। কই তুই? এই তো নিচে আছে। তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসতেছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছে কোনো রকম। কোনো রকম মানে? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে। তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি? তুই সিগারেট নিয়ে কী করবি? চিন্তা করিস না, কলেজে থাকতে তোরা সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তো টাকা নষ্ট করবো না। আমি খাবো, চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে? খাও মানে খাবো, দিবি কিনা বল। কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস নাই, তাহলে আজকের এই দিনে তুই কীভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো সিগারেট, দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেটটা আমাকে দিল। আমি একটা সিগারেট ধরলাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি আসলো, গলাও পড়লো। তারপর আরও কয়েকবার সিগারেটে টান দিতে গলা পড়লো। এভাবে একটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে আরও একটা সিগারেট খেলাম। মোট 3টা সিগারেট খেলাম। মনে হচ্ছে ভেতরে অনেক বছর পর এমন ঠান্ডা অনুভূতি আসলো। মনে হয় এটাই জীবনের প্রথম, আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলছে না। তারপর আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তুই কি পাগল হয়ে গেছিস? এসবের মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। মনে হয় কি আমার কিছু হয়েছে? হ্যাঁ, মনে হয় না, শুধু আমি শিওর তোর কিছু হয়েছে, নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন তুই? রাশেদের আমি অনেক কথা বলছিলাম, হঠাৎ আপু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেটটা লাইটার লুকিয়ে ফেললাম। আপু সেটা খেয়াল করেনি। তোর এখানে কি করতেছিস? এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতটাতে গল্প করতে হবে? হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। চল রুমে যা। আমি আরেকটু পরে যাবো। আরেকটু পরে মানে কি? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। 1:10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু রে? কি বিপদ থেকে উদ্ধার করবে তা না, আর আপুর সাথে তাল মেলাচ্ছে। তুই বেঁচে থাকলে পরে দেখে নেবো শালা। চল ওকে দিয়ে আয়। আপু হঠাৎ রেগে কথা বলতেছে, কাহিনিটা বুঝলাম না। তারপর রাশেদ আমাকে বিয়ে বাসর ঘরের সামনে নিয়ে দিয়ে আসলো। দেখ ভাই, যা হবার হবে সেটা পরে দেখা যাবে, আগে বিড়াল ঠিক মতো মারবি। বিড়াল মারতে যাবো কেন? বিড়াল তো একটা প্রাণী, তাকে মারলে তো পাপ হবে। এটা আমার ছোটবেলার ভাবনা ছিল, যদি এখন বুঝি বিড়াল মারার মানে। দূর শালা, এই বিড়াল সেই বিড়াল নয়। তাহলে কি? ভেতরে ঢুকলে দেখবি। এখন যা। ওকে, দোয়া করিস। হ্যাঁ, দোয়া করবো কালকের মধ্যে যাতে ডজনখানেক বাচ্চার বাবা হোস। দূর শালা, যা ভেতরে। বিড়াল কিন্তু বারবার মারার সময় পাবি না, বলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ধাক্কাটা এতই জোরে ছিল যে আমি সোজা গিয়ে পড়লাম। আরে ভাই, খাটের এক পাশের কোনায়। গল্পের শ্রোতারা সবসময় উল্টাপাল্টা ভাবেন কেন? তারপর কষ্ট করে উঠলাম। বউ এসে আমাকে পায়ে ধরে সালাম করলো। তার ঘুমটা সরালাম। দেখলাম আমার ফ্রেন্ডরা যেমন কালো বললো তেমন কালো না। আপনার নাম কি? এটা কেমন কথা? বিয়ে করলেন অথচ নামটা জানেন না? আসলে আমি ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। যাই হোক, আমার নাম মারিয়া আফরিন তুফা। আপনি তুফা বলে ডাকতে পারেন। ওকে, তুফা বলে ডাকবো। আসলে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সব কথা শুনবো, আগে বলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো হয়তো তুফা শুনে অনেক কান্নাও করতে পারে, তাই প্রথমবারের মতো তার কথায় রাজি হলাম। তারপর নামাজ শেষ করে আমি খাটে এসে বসলাম। তুফার দিকে আর একবারও তাকাইনি। আমি খাটে বসে তুফার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসলো, এসে আমার সামনে বসে দাঁড়ালো। তারপর আমি আস্তে আস্তে মাথা তুললাম। এই কি, এটা কি তুফা ছিল? একটু আগে দেখলাম এর চেয়ে ভালো চেহারা, আর এখন এত কালো। পরে বুঝলাম সব ময়দার অবদান। কপালটা আমার এতই পোড়া। ছোট একটা গল্প বলি। এক ভিক্ষুক প্রতিদিন বিউটি পার্লারের সামনে ভিক্ষা করতেন। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো,
আপনি প্রতিদিন এখানেই তো ভিক্ষা করেন। হ্যাঁ, আপনি ভিক্ষা করে প্রতিদিন কত টাকা করে পান? স্যার, খুবই কমই পাই। কম পান মানে? তারা কি টাকা দেয় না? দেয় স্যার। যদি সবাই দিত তাহলে তো আরও বেশি পেতাম। তাহলে কি সবাই দেয় না? না স্যার, ঢোকার সময় বলে ওই দিক থেকে আসার সময় দিবে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না। এদিক থেকে যারা গেছে তাদের কেউ ফিরে আসতে। কেউ ফিরে আসে না? সাংবাদিক আসল কাহিনী বুঝলো ময়দার কারণে এদিক থেকে যারা ঢোকে তাদের আর চিনতে পারে না ভিক্ষু। হ্যাঁ, বলেন কি কথা? আমি বিয়ে করতে চাইনি, সবার জোরে জোরেতে আমি বিয়ে করেছি। বলা যায় বাধ্য করে বিয়ে করতে হয়েছে আপনাকে। আপনি কখন আমার থেকে স্বামীর অধিকার পাবেন না। আপনি আমাকে বিয়ের আগে কেন এসব বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারেন না। আমি নষ্ট করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেয়েছি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু যখনই আপনার সামনে যেতে চাই তখনই কেউ না কেউ আমার সামনে এসে যায়, তাই আপনার সাথে কথা হয়ে ওঠেনি। তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তারপর আপনার যেদিকে ইচ্ছা চলে যাবেন। মনে মনে আমি মতো একমাত্র মেয়ে যে বাসর রাতে স্বামীর কাছ থেকে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। ওকে, ঠিক আছে, আর শুয়ে পড়েন। এ কি, আপনি এখানে কেন শুয়েছেন? তাহলে কোথায় শুব? আপনি খাটে ঘুমান। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? না, আমি সোফায় শুব, আপনি খাটে যান। আচ্ছা, আরেকটা কথা শুনেন। বলেন। আমাদের মাঝে যে ভালো সম্পর্ক নাই সেটা যেন কেউ বুঝতে না পারে। আপনি যেমন বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাকে বউ হিসেবে না মানেন, আমি তো মানি। এই বলে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই শুনি কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি শক খেলাম, এটা তো পুরো আপুর কণ্ঠ নয়। আর এত কাছ থেকে কেন আওয়াজ আসছে? তারপর মাথা তুলে দেখলাম তুফা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি তো তার তেলাওয়াত শোনার জন্য আবারও ঘুমায় ভান ধরে শুয়ে রইলাম। সোফা থেকে তুফার চেহারাটা খুব ভালো করে দেখা যাচ্ছে। যখন কোরআন তেলাওয়াত শেষ করে আমার দিকে তাকালো, তার চোখের উপর আমার চোখ পড়ে গেল। আপনি কখন উঠলেন? একটু আগে উঠলাম, আর আপনার তেলাওয়াত শুনছিলাম। আচ্ছা, এখন গোসল করে নেন। কেন? আমাদের মাঝে তো কিছু হয়নি, গোসল করতে হবে কেন? এইটা সমাজের নিয়ম। যদি আপনি গোসল না করেন তাহলে অনেকে অনেক রকম মনে করবে। আর আপনি বলেছিলেন আমাদের মাঝে যা হচ্ছে তা যেন কেউ আর না জানে। সো এখন গোসল করে নেন। আচ্ছা। তারপর গোসল শেষ করে রুমে এসে দেখি তুফা নেই। তুফা নিয়ে চলে গেছে রান্নাঘরে হেল্প করার জন্য। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে তুফা রান্নার কাছে হেল্প করার জন্য গেছে। ভাবি, আপনি এখানে কেন? আসলাম আপনাদের রান্নার কাজে হেল্প করতে। কালকে এসে আজকেই কাজ করবেন? হ্যাঁ, আর কয়েকদিন পর তো আমাকে দেখতেই হবে। একদম না, কোনো জিনিসে হাত দিবেন না আপনি। আমি করতেছি, করতে দিন। এটা কেমন কথা? আপনি একা একা করবেন? চলেন আমি আপনাকে হেল্প করি। একদম না, আপনি শুধু দেখবেন। ওকে, কাল কিন্তু আমাকে করতে দিতে হবে। নতুন বউ কিন্তু ভাবি আপনি। এখন আপনাকে কিছু করতে হবে না। বছর 2 যাক, তারপর করবেন। কি বছর 2-1? হ্যাঁ আপু, বছর 2-1। তাহলে কি এত সময় আমার স্বামী আমার রান্না করা খাবার পাবে না? ইস, কালকে এসে স্বামীর প্রতি এত দরদ, কি ব্যাপার ভাবি? ডাল মে কুছ কালা হ্যাঁ? কি বললেন বুঝলাম না। তা ভাইয়ের আদর কেমন করলো আপনাকে? আপু আপনিও না। তুফা বাইরে লজ্জায় লাল হয়ে গেছে, আর ভেতরে এক সাগর কষ্ট লুকিয়ে রাখছে, যা তার বাহিরের ফরমালিনযুক্ত হাসির কারণে বোঝা যাচ্ছে না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা আপু, ওনার কি খাবার পছন্দ? ওর তো কোনো খাবার অপছন্দ নয়, তবে বিরিয়ানি আর নুডলস একটু বেশি খায়। এগুলো কি রান্না করা হয়েছে? বিরিয়ানি রান্না শেষ, এখন নুডলস রান্না বাকি। আপনি বসেন, নুডলসটা আমি রান্না করছি। বললাম না, কোনো কিছুতে বছর 2-1 হাত দেওয়া নিষেধ। প্লিজ আপু, শুধু নুডলসটা রান্না করবো, আর কিছু না। প্লিজ প্লিজ প্লিজ। তুফার অনেক জোরাজোরিতে আপু রাজি হলো। তারপর তুফা নুডলস রান্না করলো। সব রান্না শেষে যান ভাবি, এখন রুবেলকে ডেকে আনেন। ওকে আপু। তারপর তুফা আমাকে ডাকার জন্য উপরে চলে আসলো। আমি তখনও রুমে বসে আছি। খাবার রেডি, আপনি খেয়ে আসেন। আমি খেয়ে আসবো মানে? আপনি খাবেন না? আগে আপনি খেয়ে আসেন, তারপর আমি খাবো। এটা কেমন হয়? চলেন দুজন একসাথে খেয়ে আসি। আচ্ছা চলেন। আরেকটা কথা। জি বলেন। নিজে কেউ বুঝতে পারিনি তো? না, আগে কিছু বুঝতে পারিনি। গুড। আরেকটা কথা, আমরা যখন নিচে কথা বলবো তখন তুমি করে বলবে। আমি কেমনি তুমি করে বলবো? তুমি আপনি বলবেন, আর আমি আপনি বলবো। আপনার ইচ্ছা, তাই মনে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। ওকে। তারপর তুফার সাথে নিচে গেলাম। টেবিলে সব খাবার সাজানো আছে, কিন্তু আমার বেশি পছন্দের জিনিসগুলো নাই। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম সেই প্রিয় 2টা জিনিস থাকবে, কিন্তু নাই। তারপর নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আমার বিপরীতে আম্মুর পাশে বসলো তুফা। একটু পর আপু আসলো। মা আগে থেকে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। কি হলো, তোর নাস্তা কর। আপু তুমি বসে যাও, আমি পরে খাবো, তোর আগে খেয়ে নে। আমাদের সাথে বড় সমস্যা নেই। হ্যাঁ আপু, আপনিও বসে যান আমাদের সাথে। আশরাফ বসতেছি, তোমরা শুরু করো, আমি আরেকটা আইটেম নিয়ে আসি। এই বলে আপু আবারও রান্নাঘরে চলে গেল। ফিরে আসলো নুডলস নিয়ে। নুডলস দেখে আমার তো জিহ্বায় জল এসে গেল। আপু নুডলস দাও, আর কিছু খাবো না। কেমনি কি? এটা তো কাউকে দেওয়া যাবে না। কেন? এটা কি জন্য বানালে তাহলে? শুধু আমার জন্য। দেখ আপু, আমি আগে খাবো, তারপর তুমি। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম নাকি? দিবা নাকি বলো?
ছোট থেকে আপুর সাথে দুষ্টু মিষ্টি রাগ অভিমান চলে আসছে। আর সবচেয়ে বেশি হলো ফান করা। বস দিচ্ছে, আবার পেট খারাপ হবে। ঠিক ধরেছ, যদি না দাও পেট খারাপ হবে। এতক্ষণ আমাদের কথাগুলো মা আর তুফা বসে বসে শুনছিল। তুফা তো আমাদের কাহিনী দেখে এক প্রকার হালকা হালকা হাসছে। তারপর আপু নুডলস দিল। প্রথমে 2 চামচ খেয়ে মনে হলো আজকে নুডলসটা মা বা আপু করেনি, স্বাদটা একদম একটু ভিন্ন, তবে রান্না ভালোই হয়েছে। আপু, আজকে নুডলসটা কে রান্না করেছে? কেন, কি হয়েছে? আজকে স্বাদটা একটু অন্যরকম, তাই বললাম। আমি ছাড়া আবার কে? ওয়াও, তাই তো বলি এত জঘন্য কেন হয়েছে আজকে নুডলসটা? আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? বলে আপু তুফার দিকে তাকালো। দেখলাম তুফা চেহারা কালো করে ফেলেছে। তোদের এসব নাটক বন্ধ কর আর খাবার শেষ কর। দেখেছো মা, তোমার ছেলে কি বললো? নুডলস নাকি জঘন্য হয়েছে। তাই বললাম, আরও রাগানোর জন্য বললাম। ঠিক আছে, নুডলস তোকে খেতে হবে না, আমাকে দিয়ে দে, আমি খাবো। বলে আপু আমার দিকে আসতে লাগলো। আরে থাক, কষ্ট করে আমার জন্য তো বানাইছস, ফেরত দিলে কেমন দেখায়? তার চাইতে বরং আজকে কোনো রকম হজম করে নিই, এটা আমি রান্না করিনি। এখন তো বলবাই তুমি রান্না করোনি। সত্যি আমি রান্না করিনি। তাহলে কি করেছে? তুফা করেছে। আমি তুফার দিকে তাকিয়ে দেখি তুফা মাথা নিচু করে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তুফা, তুমি রান্না করেছো? তুফা মাথা তুলে আস্তে আস্তে তাকালো। দেখলাম চেহারা কালো করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। আপু, তো তুমি রান্না করেছো বলে আমি ফান করছি। আমি জানি না, তোর যে ইচ্ছা কর। বলে আপু না খেয়ে চলে গেল। পেছন থেকে অনেক ডাকলাম, তাও চলে গেল। তারপর মাও চলে গেল। মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি শুধু ফান করার জন্য এই কথাগুলো বলেছি, তাতে এমন রিয়াকশন দেখানোর কি আছে? তুফা, আপনি খেয়ে নিন, এখানে আর কেউ নাই, তাই এবার আপনি করে বললাম। না, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আমি উঠলাম। আমি শুধু বসে আছি আর চিন্তা করলাম, একটু ফান করলাম তাতেই অবস্থা। যাক, আমি আর কি করব? আমি না খেতে চলে আসলাম। রুমে এসে দেখলাম তুফা কান্না করছে। কি হয়েছে? আপনি আবার কান্না করছেন কেন? এমনি, কিছু হয়নি। দেখেন, আমি শুধু আপুর সাথে ফান করার জন্য এমন কথা বলেছি, আর কিছু না। আরে না, আসলে নুডলসগুলো ভালো হয়নি, হয়তো জঘন্য হয়েছে। কেউ আমার কথা কেন বিশ্বাস করছে না? আমি শুধু ফান করার জন্য এসব বলেছি, সত্যি ভালো হয়েছে রান্না। বাদ দিন সেসব, না খেয়ে চলে আসলেন কেন? নুডলস না হয় জঘন্য হয়েছে, টেবিলে তো আর অনেক কিছু ছিল, ওখান থেকে খেতেন। কেউ তো খাইনি, আমি কিভাবে খাবো? আর আপনিও তো না খেয়ে চলে আসলেন। তখনই কে যেন ফোন দিল। ফোন হাতে নিয়ে দেখি রাশেদ। হ্যাঁ রাশেদ, বল, কোথায় তুই? বাসায়। আবার কোথায় হব? এখন তো বাসা থেকে বেরই হবি না শালা। কেন, তোর এমন মনে হলো কেন? যাই হোক, রাতে বিড়াল কেমন মারলি? বিড়াল মারতে যাবো কেন রে ভাই? দেখলাম তুফা বড় বড় করে চোখকে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু বলবে। কোথায় হারালি? নাকি কিছু চিন্তা করতেছিস? তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি করলাম? কাল থেকে একটাই কথা বলে যাচ্ছিস। আচ্ছা, রাগ করিস না, আমরা সবাই পার্কের সামনে আছি, তুইও চলে আয়। ওকে, আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। দেখলাম তুফা এখন আমার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? কে ফোন দিছিল? আপনি জেনে কি করবেন? এমনি বললাম। আর আপনি যদি না বলেন তাহলে আর কিছু জিজ্ঞাসা করবো না। আমার বন্ধু ফোন দিচ্ছিল, রাশেদুর নাম। আমার খুব ভালো বন্ধু, সবসময় সে আমার পাশে ছিল। একটু আগে সে ফোন দিয়ে আপনাকে কি বলছিল? আমাকে যেতে বললো তাদের সাথে। তার সামনে একটা পার্ক আছে, ওখানে আমার কিছু ফ্রেন্ডরাও আছে। কখন যাবেন? এখন যাব। না খেয়ে যাবেন? আর খাবো না, ওখানে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নেবেন। ওকে, আপনিও খেয়ে নেবেন। তারপর আমি পার্কে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। সাথে সাথে আপু আসলো। কোথাও যাবে নাকি? রাশেদ ফোন দিয়েছিল, তাদের সাথে দেখা করতে যাব। না খেয়ে উঠে গেলি কেন? তোমরা কেউ খাওনি তাই আমিও খেলাম না। তুফা খেয়েছে? না, সেও না খেয়ে চলে গেছে। চল আগে খেয়ে নে, তারপর বের হবি। না আপু, আমি রাশেদের সাথে খেয়ে নেব। গেলাম, আর কিছু বলতে না দিয়ে চলে গেলাম। আর ওইদিকে আপু খাবার নিয়ে তুফার কাছে গেল। ভাবি, এগুলো খেয়ে নেন। না আপু, আমি খেয়ে তো আসলাম, আর খাবো না। আপু কই খেলেন? সবাই তো যার যার মতো করে চলে গেল, কেউ তো খাইনি। যা খেয়েছি তাতে অনেক, আর খাবো না। আর আপু, আপনি তো রুবেলের বড়, মানে আমারও বড়, তাহলে আমাকে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, বলবো। এখন খেয়ে নাও। না আপু, আপনার ভাই আসলে একসাথে খাবো। তারপর আপু অনেক জোরাজোরি করলো তুফাকে খাওয়াতে, কিন্তু তুফা খাইনি, আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি চলে গেলাম রাশেদ সহ সবার সাথে দেখা করতে। পার্কে ঢুকে দেখি রাশেদ, ইমন, নাবিল সবাই বসে আছে। আমি তাদের কাছে গেলাম। তা মামা, কি খবর? ভালো। বল, কি জন্য ফোন দিলি? কেন, তোকে কি ফোন দিতে কারণ লাগবে? তা না, কিন্তু তুই তো কখনো মিস কল ছাড়া ফোন দিস না, কিন্তু আজকে ফোন দিলি তাই বললাম। হ্যাঁ, কি জন্য ফোন দিব আবার জানিস না? কেমনে জানবো আমি? ঠিক আছে, জানাতে হবে না। বস নাকি দাঁড়িয়ে থাকবি? আরে কি বলিস, ওর বসার সময় আছে নাকি? নতুন বউ বাসায়, বুঝিসই তো। নতুন বউ? তাহলে একটা কাজ কর, আজ থেকে 7 দিন তুই আর তোর বউ কোয়ারেন্টাইনে চলে যা। কেন? কেন আবার? নতুন বউ তাই। দেখ ভাই, ফান করার মোডে নেই। বন্ধু আছিস, বন্ধু থাক, আর বেশি ওকালতি করবি না। এখন তো ওকালতি করবো, তাই না? আচ্ছা, তোরা কি সবাই আমাকে পাগল বানাতে রেখেছিস? আরে পাগল বানাবো কেন, একটু কথা বলবো তাই ডেকেছি। তুই বারবার হাসছিস কেন? কি হয়েছে আজ তোর? ওর আবার কি হবে? এমনি হাসতেছে। থাক,
তোরা গেলাম আমি। আচ্ছা শোন, বল বাসর কেমন হলো? ঠিক বুঝলাম না, আবার বলতো। আমি বলতেছি বাসর ঘরে বিড়াল কেমন মারলি? চলে যাবো নাকি থাকতে দিবি? আচ্ছা থাক, আর বলবো না। তা ভাবি কেমন? তুফাকে তামিম দেখেনি। আমার পোড়া কপাল, আর কি বলবো। কেন, কি হলো? কি আর হবে, একদম সুন্দর না অনেক কালো? বলিস কি? হ্যাঁ ভাই, ওকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। কি বলছিস তুই? জান্নাতের মতো হবে? কোথায় আকাশ আর কোথায় মাটি? আরে জান্নাত অর্ধেক হবে না। তুই না বলেছিলি জান্নাতের থেকে খুব সুন্দর মেয়ে বিয়ে করবি? বলছি আর করেও দেখাতাম, কিন্তু আমার কপালটা দেখ কেমন খারাপ। আপনাদের বলে রাখি, জান্নাত হলো আমার এক্স, রূপে গুণে মাশাল্লাহ। হিংসা করে কথা বলতো, তাই ব্রেকআপ হয়েছে। অনেক অহংকারী ছিল, সামনে এদিক ওদিক হলে ঝগড়া করতো। আচ্ছা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না, কপালে একবার আসছে, মনে বুঝে থাকবে। আচ্ছা সব কথা বাদ দে, শুধু তুই ভাবিকে একটু ভালোবাসা ট্রাই করবি, তাহলে তোদের দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তারপর আর তোর থেকে খারাপ লাগবে না ভাবিকে দেখে। আর কি ভালোবাসা ট্রাই করব? ওকে দেখলে আমার গা জ্বলে, বমি আসে। তাহলে বিয়ে করলি কেন? আমি করতে চেয়েছি নাকি? মা তো সব করেছে। কি করলো আন্টি? কে আর করবে? তুফার মা আর আমার মা নাকি বান্ধবী? তুফা অনেক ভালো মেয়ে, নাকি নামাজি দোয়া ঠিক মতো পড়ে, তাই মা আর আপু মিলে আমার গলায় তুফাকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে তো, চল অনেক সময় হয়েছে, দুপুরে খাবার খেয়ে নিই। তারপর সব একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত 12টা। চল এবার বাসায় যাই, অনেক রাত তো হলো। ঠিক আছে যাই। রাতের খাবার খেয়ে নিলাম হোটেলে, তারপর বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল বাজতেই তুফা এসে দরজা খুলে দিল। আমি সোজা এসে সোফায় শুয়ে পড়লাম। আমার পেছনে পেছনে তুফা এলো। আমি খাবার দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। আমি খেয়ে আসছি। তারপর তুফার কিছু বলল না। একটু পর মা আসলো। কি রে, তোকে কতবার ফোন দিছি? আমি ফোন বের করে দেখি 20টা কল। ফোন সাইলেন্স ছিল, তাই বুঝি নাই। ফোন সাইলেন্স ছিল। মা, স্বাধীন কোথায় ছিলি? বাইরে আড্ডা দিচ্ছিলাম। স্বাধীন বাইরে আড্ডা দিলে কি হবে? ঘরে নতুন বউ আছে, এটা কি তোর মাথায় নেই? সরি, এমন হবে না, মনে থাকে যেন। তারপর মা চলে গেল। আমি আবারও সোফায় শুয়ে পড়লাম। মা আসছিল, তাই উঠে গেছি। আপনি কি সত্যি খাইছেন? হ্যাঁ খাইছি। তুফার কিছু বলল না, যে যার মতো শুয়ে পড়লাম। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে একই আওয়াজ শুনতে পেলাম। কোরআন তেলাওয়াত করছে তুফা। আমিও তার তেলাওয়াত শুনতে লাগলাম। তুফার কোরআন তেলাওয়াত শেষে আমি উঠে গেলাম। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তারপর তুফা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। তারপর রুম থেকে বের হতেই দেখি আপু। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, তোর কি খারাপ হলো কি? আচ্ছা আপু, তোমরা এই মেয়েটার মধ্যে এমন কি দেখলা, তাকে আমার সাথে বিয়ে দিলা? দেখ, তুফা অনেক ভালো মেয়ে, হয়তো একটু শ্যামলা, কিন্তু ওর মতো হাজার একটা হয়। এমন হাজারের একটা মেয়ে এনে 10,000-এর যে কোনো একটা হাজার আনতে পারলে না। এই তোর সমস্যা কি? কি আর সমস্যা হবে? যত সমস্যা হয় কালো মেয়েটা। তুই শুধু চামড়া নিয়ে পড়ে আছিস। কখনো কি তাকে বোঝা ট্রাই করেছিস? আর কখনো করবো না। তুই কাল দুপুরে আর রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কোথায় খেলি? হোটেলে। আর তুই যে একটা মেয়েকে একা এখানে রেখে গেলি, সে খেয়েছে কিনা জানিস? হ্যাঁ সে হয়তো খেয়েছে, না সে খায়নি, ইভেন এখনো খায়নি। তুই যখন দুপুরে খেলি না, তখন সেও খায়নি তোর সাথে খাবি বলে। আর যখন রাতেও খেলি না, তখন সেও খায়নি তোর সাথে খেতে পারিনি বলে। তাতে আমার কি? তোর কি মনে হয় না যে সে তোর ভালো মন্দ কিছু দেখতে পারবে? ভালো মন্দ আমার দেখতে হতো যদি এমন কালো মেয়েটা না আসতো। কি কম ছিল আমার? কেন এমন কালো মেয়েকে তোমরা দেখলে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? ছিল, তবে তারা তোর জন্য যোগ্য ছিল না। এই মেয়েটাই তোর যোগ্য। চিল্লিয়ে চিল্লিয়ে বলে আপু চলে গেল। আমি চিন্তা করলাম, তাহলে তুফা কাল থেকে খাইনি। এখন তো নিজেকে ঘৃণা লাগতেছে। একটা মেয়ে আমার জন্য না খেয়ে আছে, অথচ আমি তাকে একটা বড় জিজ্ঞাসা করিনি খেয়েছে কিনা। না না, এটা আমি ঠিক করিনি। তারপর আবার রুমে গেলাম, দেখলাম তুফা বসে বসে কান্না করতেছে। আমি আর আপু যখন কথা বলছিলাম, তখন আমাদের কথাগুলো তুফা শুনছিল। আর আমাদের কথাগুলো শুনে তুফা কান্না করতে লাগলো। তুফা নিজে নিজেকে বলছে, কেন তো কালো হলাম আমি? চামড়া দিয়ে কেন মানুষের বিচার করা হয়? কি হলো, আপনি কান্না করছেন কেন? তুফা কিন্তু বলছে না। আরে কি হলো বলেন। তাও কিছু বলছে না, আরো জোরে জোরে কান্না করতে লাগলো। দেখেন, আমাদের বাসায় মেহমান ভর্তি। এই সময় আপনি কান্না করলে তারা শুনলে কি হবে ভাবতে পারছেন? কি হচ্ছে আমাকে বলেন, আর কান্না থামান প্লিজ। তারপর তুফা কান্না থামালো, হয়তো বাসার মেহমানের কথা চিন্তা করে। তারপর তুফা বলতে শুরু করলো, কেন আমি কি কালো বলে মানুষ নই? যদি আমি কালো হয়তো অবহেলা পেতে হবে জানতে পারতাম, তাহলে হয়তো কখনো বিয়ে করতাম না। যদিও করতাম, আপনার মতো মানুষকে করতাম না। হ্যাঁ আমি কালো, আমি কারো ভালোবাসার যোগ্য নই, তাই বলে আমাকে এত অবহেলা করতে হবে? আপনি না বলেছিলেন 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ বলেছি, তাহলে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন। এই কালো চেহারার রং আপনাকে আর দেখতে হবে না। মনে তো হয় না এখনো কাউকে ভালোবাসছেন। আপনি কি বুঝবেন ভালোবাসা মানে? তুফা কথাগুলো কান্না করতে করতে বলল, আপনি খেয়েছেন? কালো মানুষের ভালো মন্দ খোঁজ রাখার আপনার প্রয়োজন নেই। আপনি খেয়েছেন তাতেই হবে। আসলে আমি কথাগুলো এভাবে বলতে চাইনি। কীভাবে বলতে চাইছেন তা আমার জানতে হবে না। ঠিক আছে, আপনি কাল থেকে না খেয়ে আছেন, এখন খেয়ে নিন। না খাবো না, আপনি খান গিয়ে। বলছি তো খেতে। খাচ্ছি। তারপর তুফা খাবার খেয়ে নিল। প্রতিদিন সকালে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙার একটা অভ্যাস হয়ে গেছে।
আজ তামিমের বিয়ে, সবাইকে দাওয়াত দিছে, সবাই আসছে, যে যার বউ নিয়ে আসছে, কিন্তু আমি আসছি শুধু নিজেকে নিয়ে, কারণ তুফা আনলে আমার সম্মান একটু থাকবে না। আমি আর রাশেদ একসাথে দাঁড়িয়ে আছি, ইমন নাবিল এরা আসেনি, আমাদের আগে আসতে হলো। একটু পর ইমন আর তার স্ত্রী আসলো, তারপর নাবিল আর তার স্ত্রী। শালা, আমার কপালটা খারাপ, বউ থাকার পরেও সিঙ্গেলদের মতো করে আসতে হলো। তাইমের বিয়েতে পার্টি দিচ্ছে, সবাই নিজের মতো ফুর্তি করার জন্য। একটা সময় এসে আমরা সব বন্ধু এক জায়গায় আসলাম, আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ইমন আর নাবিলের বউ আসলো। ইমনের বউ সামিয়া, নাবিলের বউ জেরিন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো ভাবি, আপনি কেমন আছেন? ভালো ভাইয়া। তো ভাইয়া ভাবিকে আনেননি কেন? না আনিনি। কেন ভাইয়া? ভাবিকে আনলে তার সাথে পরিচয় হতে পারতাম। আসলে সে আসতে চায়নি, তাই তাকে আনিনি। কি বলেন? আমরা তো পার্টি বললে না এসে থাকতে পারি না, আর ভাবি আসেনি এটা কেমন কথা? আসলে সেসব পছন্দ করে না, তাই আসেনি। আচ্ছা ভাইয়া, ভাবিকে দেখতে অনেক সুন্দর। যদি তার আগেও থেকেও জানি তুফা কালো, তাও জিজ্ঞাসা করলো। আরে তেমন কিছু না, আসলে সে শ্যামলা। ও তাই তো আসেনি। আচ্ছা ভাইয়া, আপনারা গল্প করেন, আমি আসছি। তারপর জেরিন ভাবি আর সামিয়া ভাবি একপাশে গিয়ে বলতেছিল, তার শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তার আমার নামে যা ইচ্ছা মুখ দিয়ে আসছে তা বলেই যাচ্ছে। দেখেছেন ভাবি, আমাদের বলেছিল অনেক সুন্দর মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করেছে একটা ভূতকে। আমিও সেটাই বলছি। আসলে বেচারার কপালটাই খারাপ, চাইলো কি আর হইল কি। তাদের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আজ ইচ্ছে মতো মদ খেলাম। যে আমি কখনো সিগারেট খাইনি, সে আমি আজ তুফা নামের মেয়েটার জন্য সিগারেট খেলাম। আর আজ মদও খাচ্ছি, ইচ্ছে মতো মদ খেয়ে একদম মাতাল। তারপর রাশেদ আমাকে ধরে নিয়ে আসলো আমার বাসায়। মদ খাওয়ার পর রবিউল নামের ছেলেটা তেমন কিছু মনে নেই, মাতাল হয়ে গেল সে। রাশেদ বাসার দিকে বাইরে চলে গেল, হয়তো রবিউলের বোন রিশাদকে কিছু বলতে পারে সেই ভয়। তারপর রবিউল বাসার কলিং বেল বাজালো। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই ঘুমিয়ে গেছে। দ্বিতীয়বার কলিং বেল বাজলো যখন, তখন তুফা এসে দরজা খুলে দিল। এ কি, আপনি বুকে ঢুলছেন কেন? মদ খেয়েছি। কি, আপনি তো সিগারেট খান না, তাহলে মদ খেলেন কেন? আপনার জন্য। আর কিছু না বলে রুমে চলে এসে শুয়ে পড়লাম। তারপর তুফা আসলো। আমি মদ খেয়েছি, তবে পুরোপুরি মাতাল হইনি, একটু একটু বুঝতে পারছি, অনুভব করতে পারছি সবকিছু। তারপর তুফা এসে আমার পাশে শুয়ে পড়লো। আধমাতাল অবস্থায় আমি তুফাকে জড়িয়ে ধরলাম। তারপর হয়ে গেল ইতিহাস। না বুঝলে ইনবক্সে নক দিয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি তুফা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। কি হলো আজ, এত বেলা হয়ে গেল, তাও কেউ ডাকলো না? তখন আস্তে আস্তে রাতের ঘটনা মনে পড়ে গেল। মদ খেয়ে বাসায় আসার পর তুফার সাথে হওয়া ঘটনা সব মনে পড়ে গেল। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি কি করলাম? না, তুফাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক হয়নি, ক্ষমা চাইতে হবে তুফার কাছে। তুফা আমার ঘুম ভাঙা দেখে মুচকে হাসতেছে। গুড মর্নিং। মর্নিং? আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। তুফার সাথে কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগতেছে, আর 7-5 না ভেবে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে দেখি তুফা বসে আছে। আমি খাবার রেডি করছি, আপনি খেয়ে নিন, আপনার সাথে কিছু কথা ছিল। খাবার শেষ করে না হয় শুনবো। ওকে। তারপর তুফার আমি খাবার খেতে নিচে আসলাম। মা আর আপু খেয়েছে? না, সবাই একসাথে খাবে। ওকে, তাদেরকে ডাকেন। আচ্ছা আপনি বসেন, আমি ডাকতেছি। তারপর তুফা চলে গেল মা আর আপুকে ডাকতে। আপু আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। আমি তো কিছুই বুঝতেছি না কেন আপু এভাবে তাকাচ্ছে। আপু কিছু বলবা? বলো তো, অনেক কিছু আছে, বল তাহলে। আগে খেয়ে নে, তারপর বলবো। ওকে। যদি মুখে ওকে বললাম, মনে প্রচুর ভয় কাজ করছে। আপু আমার সাথে বেশি রাগারাগি করে না, কিন্তু হঠাৎ এভাবে রেগে যাওয়ার মানে কি, আমি তো কিছুই বুঝতেছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আমি যখন উঠতে যাব, কোথায় যাচ্ছিস? রুমে যাব। তুমি যেন কি বলবে বলছো? রুমে যা, আমি আসতেছি। ওকে। তারপর আমি রুমে আসলাম, এসে আপুর জন্য ওয়েট করতে লাগলাম। তবে প্রচুর ভয় নিয়ে আছি। কিছুক্ষণ পর আপু আর তুফা একসাথে আসলো। বস এখানে। সোফা দেখিয়ে এখন তো তুফাও ভয় পেয়ে গেল। আপু সিরিয়াস কিছু? অনেক সিরিয়াস। কি হয়েছে? কাল রাতে তুই মদ কেন খেয়েছিলি? তুমি কি করে জানলে? কি করে জানছি মানে? কেন খেয়েছিলি সেটা বল। আসলে কালকে পার্টিতে সব বললাম। আমার কথা শুনে আপু আর রাগ করে থাকলো না, কিন্তু তুফাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। তুই কখনো সিগারেটও খাসনি, বাসরাতে প্রথম সিগারেট খেলে, আর কালকে তারপর মদও খেলি। কি পাবে বল এসব খেয়ে? আর কখনো এসব খাবি না। আমি গেলাম। এই বলে আপু চলে গেল, কিন্তু তুফা মনমরা হয়ে বসে আছে। আসলে কালকে রাতের জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে একটু বেশি মদ খেয়েছিলাম, তাই কি করতে কি করলাম বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর এসব কি বলছেন? আপনি তো ভুল কিছু করেননি। ভুল তো করেছি, আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করেছি। এখানে অনুমতি নিতে হবে কেন? আপনি তো আমার স্বামী, তাহলে অনুমতির কি আছে? তাই অনুমতি ছাড়া আসলে এমনটা করা উচিত নয়। সরি। আচ্ছা সব বাদ দেন, চা খাবেন? খেতে পারি যদি আপনি ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, বসেন, চা নিয়ে আসছি। তারপর তুফা চা নিয়ে আসলো। আজকে ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। এসে আপুর সাথে দেখা। তোর সমস্যা কি? কি আবার করলাম আমি? সারাদিন কোথায় ছিলি? ফ্রেন্ডের সাথে ছিলাম। আচ্ছা তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা ঠিক আছে, কাল থেকে অফিস যাব, সবকিছু আগের মতো করব। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আজ ছুটির দিন শেষ, তাই এটা বললাম। দুপুরে খাইছিস? হোটেলে খেয়েছি। আর তুফা? আমি কি জানি খেয়েছে কিনা। খাইনি।
এখন কি ওকে খাইয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বল। চল আমি খাবার দিচ্ছি, তুই নিজ হাতে খাইয়ে দিবি। এটা কত নম্বর বিপদ সংকেত আপু? দেখ, যদি না করিস তাহলে তোর মদ খাওয়া সিগারেট খাওয়া সব মাকে বলে দেবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বড় না আমি বড়? আমি ছোট, তাও বলবি না আমি বড়। আচ্ছা ঠিক আছে, তুমি বড়। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর থেকে বেশি বুঝি। ওকে ওকে। ব্ল্যাকমেল করতেছে তাই মেনে নিলাম। তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর আপু খাবার নিয়ে আসলো। এসে আমাকে বলল, নে যা বলেছি তাই করবি। ওকে তুমি যাও। তারপর আপু চলে গেল। আপনার কি সমস্যা বলেন তো? কই কিছু না তো। সত্যি কিছু না? হ্যাঁ কি হবে? দুপুরে খাবার খাইছেন? না। কেন? আপনি খান নাই তাই? এটা কেমন কথা? আমি তো বাইরে থেকে খেয়েছি। আমি তো দেখিনি। তাহলে কি এবার আপনাকে দেখে দেখে খেতে হবে? দেখে না খেলেও আমি কি জানি না কি আপনি খাইছেন কিনা? যদি আমি না খেয়ে থাকি তো আমিও খাবো না। কেন কেমন করছেন? ভালোবাসি তাই। সরি, কি বললে? যদিও আগে শুনেছি কিছু না। আপু খাবার নিয়ে আসছে, খেয়ে নিন। আপু তো বলেন আমাকে খেয়ে নিতে। মানে? আপু বলেছে আপনাকে খাইয়ে দিতে। মানে আপনি কি করে জানলেন? বলছিল আপু। তাহলে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছেন? বোকা বানাবো কেন? তাহলে কি? কেন, আপনার হাত থেকে খাওয়ার অধিকার তো আমার আছে তাই না? তাই আবার করলাম। দেখেন, আমি সকালে সরি বলেছি রাতের জন্য। আর আমি আপনাকে আগেই বলেছি কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে। আগে খাইয়ে দিন, নয়তো আপুকে ডাকতেছি। মনে মনে স্বামীর অধিকার তো আমি আদায় করে নেব, যত কষ্টই হোক। আপনাকে আমার ঠিকই পছন্দ করে নিতেই হবে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আপুকে ডাকতে হবে না। আপুকে ডাকলে সিগারেট খাওয়ার কথা মাকে বলে দিবে, তাই বাধ্য হলাম খাইয়ে দিতে। এখন খাইয়ে দিন। তারপর আমি হাত ধুয়ে তুফাকে খাইয়ে দিচ্ছি। প্রথম 2 লোকমা খেয়ে তুফা কান্না করতে লাগলো। শুধু নীরবে চোখের জল ফেলতেছে। আমি তুফাকে জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি কান্না করছেন কেন? কই কাঁদছি না তো, এমনি চোখে যেন কি পড়েছে। দেখেন, আমাকে মিথ্যা বলবেন না, চোখে কিছু পড়েনি। বলেন কি হয়েছে আপনার? আসলে অনেক ইচ্ছে ছিল প্রতিদিন একবেলা হলেও স্বামীর হাতের খাবার খাবো, কিন্তু আর সেটা পূর্ণ হলো। কিন্তু দেখেন তা কিভাবে পূর্ণ করতে হলো। তাই বলে কাঁদতে হবে? এটা সুখের কান্না। হয়েছে, আর কান্না করতে হবে না। করেন। খাবার তার মুখের সামনে ধরে তুফা চুপচাপ খেয়ে নিল। তারপর রাতে বসে অফিসের ফাইলগুলো দেখলাম। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সোফায় ঘুমানো দেখে তুফা বলল, আপনার আবার কি হলো? কিছু না তো। তাহলে সোফায় ঘুমাচ্ছেন কেন আজকেও? না, এখানে আমি ঠিক আছে, আপনি কি শুয়ে পড়ুন। না, আপনি বেডে আসেন। আর আপনি কোথায় ঘুমাবেন তাহলে? কেন, আমিও বেডে ঘুমাবো? না, এমন হয় না। কেন হয় না? আপনি তো আমার স্বামী, তাহলে কেন হবে না? আমি কতবার বলবো আপনাকে বউ হিসেবে আমি মানি না? দেখেন, এত কিছু বুঝি না। আপনি বেডে ঘুমাবেন, প্রয়োজনে আমি সোফায় ঘুমাবো। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে বউ হিসেবে না মানতে পারি, কিন্তু মানবিকতা বলতে আমার কিছু আছে, তাই আপনাকে সোফায় ঘুমাতে দিতে পারি না। যান, আপনি গিয়ে বেডে ঘুমান, আমি এখানে ঘুমাচ্ছি। যদি আপনি বেডে না ঘুমান তাহলে আজ আমিও বেডে ঘুমাবো না। যা ইচ্ছা করেন, তা আমাকে বিরক্ত করবেন না। তারপর আমি উল্টো দিকে ঘুরে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে কারোর কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি তুফা আমার পায়ের কাছে বসে কান্না করছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে এত অবহেলা করি, তাও কি চাই মেয়েটা আমার কাছে? কেন এমন করে? এই কি, আপনি ঘুমাননি? না। কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা আপনি। আমি মানে? কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? জানেন, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পরে স্বামীকে নিয়ে কত গল্প করব, কত মান অভিমান হবে। কিন্তু দেখেন, আপনি আমার কোনো স্বপ্নই পূরণ করতে দেননি। কেন তো অবহেলা করছেন আমায়? আমি হয়তো কালো, তাই বলে এত অবহেলা? এসব বাদ দিন, আর কোনো কান্না দেখতে চাই না। সোজাকে ঘুমিয়ে পড়েন। বলছি না, আপনি যতক্ষণ না বেডে যাবেন আমি ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, যাব। তবে আমার শর্ত আছে। রাজি? শর্তগুলো কি শুনবেন তো নাকি? ওকে বলেন। আমার শর্ত হলো আমাদের মাঝখানে ফাঁকা থাকতে হবে, মানে কোল বালিশ থাকতে হবে। বালিশের এই পাশে ওপাশ আসতে পারবেন না। আমিও যাব না। ভুলে আমাকে স্পর্শ করা যাবে না। বলেন, সব মানতে পারবেন তো? 100% মানবো। মনে মনে একদম মানবো না। আপনি আমার স্বামী, স্বামীর অধিকার যেভাবে হোক আমাকে আদায় করতেই হবে। ঠিক আছে, চলেন। তারপর আমি বেডে গিয়ে মাঝখানে কোল বালিশ দিয়ে অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম। তুফা মনে মনে যত অবহেলা করেন না কেন, আপনাকে ঠিকই আপন করে নিব। তারপর আমি ঘুমিয়ে গেলাম। 4টা বাজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি তুফাকে জড়িয়ে ধরে আছি, মাঝখানে বালিশ নাই। পাশে তাকিয়ে দেখলাম বালিশ নিচে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তুফাকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু আমি ছাড়তে পারছি না। তুফা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ছাড়তে চাইলে তুফা আরও বেশি করে জড়িয়ে ধরে। আর আমি আরও বেশি নিজেকে ছাড়ানোর ট্রাই করলে তুফার ঘুম ভেঙে যাবে। তখন আবার আমাকে খারাপ ভাববে। পড়ে গেলাম এক বেকায়দায়। যাক, আর কিছুক্ষণ পর এমনিতেও ধরা খেয়ে যাবো। তার চেয়ে বরং এখন ছাড়িয়ে নিলে বড় জোরে বেঁচে যাব। তখনই তুফার ঘুম ভেঙে গেল। এই, আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? কই না তো, আমি তো নিজে দেখলাম। না, আপনি ভুল দেখেছেন। আমি কেন জড়িয়ে ধরবো? জড়িয়ে তো ধরেছেন আপনি, আমি ধরিনি। একদম মিথ্যা বলবেন না। আপনি ধরেছেন। আমি সত্যি আপনাকে ইচ্ছা করে জড়িয়ে ধরিনি। ঘুমের মধ্যে কেমন কি হলো নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। তুফা মনে মনে বলল, হ্যাঁ, বালিশ তো আমি নিচে ফেলেছি আপনাকে জড়িয়ে ধরবো বলে। আর আপনি আমাকে জড়িয়ে ধরেননি, আমি আপনাকে জোর করে জড়িয়ে ধরেছি।
অনেক কিছু ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, আর অপর দিকে আমি ঘুমিয়ে আছি। সকাল সকাল তুফা ডাকতে লাগলো, এই যে শুনছেন, আর কত ঘুমাবেন, ওঠেন। আর একটু পর, আরে ওঠেন, কয়টা বাজে দেখেছেন? আপনি না আজ অফিস যাবেন? হ্যাঁ যাবো। কয়টা বাজে? 9টা বাজে। এখন অফিস যাবেন কখন? কি 9টা বাজে? আমাকে আরও আগে ডাকেননি কেন? বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5টা। এটা কি হলো? কোনটা? কয়টা বাজে? 5টা। তাহলে আপনি কয়টা বাজে বললেন? 5টা বলেছি আমি। তাহলে আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনেছেন। যান ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন। ওকে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দেখি তুফা কোরআন পড়তেছে। আমি সোফায় গিয়ে বসলাম। আমি আসতে দেখে তুফা বলল, আপনি বসেন, আমি চা বানিয়ে আনছি। না, আপনি আগে কোরআন পড়েন। ঠিক আছে, আপনি বসেন তাহলে। তুফা কোরআন পড়তে লাগলো আর আমি তার দিকে তাকিয়ে আছি। আগে অনেকবার দেখেছি, কিন্তু কখনো আজকের মতো লাগেনি। তুফা শ্যামলা, কিন্তু ওর মুখটা অনেক মায়াবী। ঠোঁটের নিচে কালো তিল, যা আরও মায়াবী করে তুলেছে। এসব আগে কখনো আমার চোখে পড়েনি। আজ সত্যি তুফাকে অনেক মায়াবী লাগছে। তুফার দিকে তাকিয়ে আরও অনেক কিছু ভাবছিলাম। হঠাৎ তুফা বলে উঠল, আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। কি এত তাড়াতাড়ি ভাত খাবো? তাড়াতাড়ি কই, 9টা তো বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি সত্যি 9টা বেজে গেছে। এত সময় হয়ে গেল, অথচ আমি বুঝতেই পারিনি। আসলে তুফার চেহারার দিকে তাকিয়ে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। সময় কখন চলে গেল বুঝতেই পারিনি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। এভাবে আর কারোর দিকে তাকাবেন না কিন্তু। কিভাবে? এই যে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন। আসলে না, মানে আমি বুঝতে পারিনি। শুধু আমার দিকে তাকাবেন আর কারোর দিকে না। তারপর তুফা মুচকে এসে চলে গেল। আমি চিন্তা করলাম, একটু আগে কি হলো? হায় হায়, এটা আমি কি বললাম? তুফা যখন বললো শুধু তার দিকে তাকাতে, তখন আমি কেন বললাম? উফ, এই মেয়েটা আমার মাথা পুরো খেয়ে নিয়েছে। কখন কি বলতে হবে বুঝতে পারছি না। তার কিছু সময় পর তুফা খাবার খেতে ডাকতে আসলো। চলেন, খাবার রেডি করছি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলেন। একটা রিকোয়েস্ট। বলেন। আগে বলেন, রাখবেন? আগে শুনতে হবে তো। আরে তেমন বেশি কিছু না, একদম সাধারণ। আচ্ছা ঠিক আছে, রাখবো। সত্যি? কি শুরু করলেন সকাল সকাল? আরে রাগ করছেন কেন? বলছি তো। বলেন। আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তুমি করে বলি তো? হ্যাঁ বলেন, তবে সেটা শুধু আপু আর মায়ের সামনে। যখন আপনি আর আমি একা থাকি, তখন আপনি আমাকে আপনি করে বলেন। এখন থেকে সবসময় তুমি করে বলবেন। এটা আবার কেমন চাওয়া? পারবো না আমি। আপনি আমাকে কথা দিয়েছেন, আমার কথা রাখবেন, তাই বলে এখন এমন আজব কিছু চাইতে হবে? এটাই। আপু নিচ থেকে ডাক দিয়ে বলছে, কি হলো, তোর আসছিস না কেন? আসছি। চলেন, আপু ডাকতেছে। বলেন, আগে আমার কথা রাখবেন। ঠিক আছে, চলেন। না মানে চলো। গুড, চলেন। তারপর নিচে গিয়ে টেবিলে বসলাম। গুড মর্নিং। মর্নিং। আজ কি অফিস যাবি? হ্যাঁ আপু। ওকে, খেয়ে নে। তারপর সবাই নানা কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে অফিসের জন্য কাগজপত্র রেডি করলাম। অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। দুপুরে মনে করে খেয়ে নেবেন। আপনিও খেয়ে নেবেন। আবার আমি খাইনি বলে আগের মতো বসে থাকেন না, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? আবারে আপনি আপনি করে কেন বলছেন আমাকে? ও সরি, মনে ছিল না। আজ যাতে ভুল না হয়। তারপর অফিসের সব কাগজ আর ল্যাপটপ নিয়ে বের হচ্ছি। তুফা পেছন থেকে ডাক দিল, কিছু বলবে? কি, রাগ করবেন না তো? আচ্ছা করবো না। না থাক, আরেকদিন বলবো। ওকে, আসছি বলে আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আর অপর দিক থেকে তুফা ভাবতে লাগলো, কত ইচ্ছে ছিল। না থাক, আরেকদিন বলবো। ওকে। তুফার কত ইচ্ছে ছিল প্রতিদিন স্বামী অফিসের জন্য রেডি হলে টাই বেঁধে দিবে। কত ইচ্ছে ছিল স্বামী প্রতিদিন অফিস যাওয়ার আগে তাকে কপালে একটা ভালোবাসার পরশে খেতে বলবে ভালোবাসি। কিন্তু এখন তো তার কোনোটাই হচ্ছে না। হয়তো এটাই ভাগ্যের লেখা ছিল। এই বলে তুফা মন খারাপ করে বসে থাকলো। অপরদিকে আমি চলে গেলাম অফিসে। আমি বিয়ে করেছি অফিসের কয়েকজন স্টাফ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি কাউকে জানাইনি। বউ কালো বলে অফিসের বস আর ইমন, নাবিল, রাশেদ জানে। ইমন, নাবিল, রাশেদ আমরা একই সাথে কাজ করি। এরা আমার ছোটকালের বন্ধু, আবার কলিগও। আমি অফিসে ঢুকতে রাশেদের সাথে দেখা। কিরে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। আমরা কথা বলছিলাম, তখনই পিয়ন এসে বললো আমাকে নাকি বস ডাকছে। তাই আমি 7-5 না ভেবে বসের কাছে গেলাম। আমি বসের দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম। বসেন, সামনে চেয়ার দেখিয়ে। আমি বসে পড়লাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। আচ্ছা, যে জন্য ডেকেছি তাই বলি। জি বস, আমাদের সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাজ করতে চাই। এই নিয়ে আপনি কি বলেন? বস, এটা তো আপনার একান্ত সিদ্ধান্ত, এখানে আমি কি বলতে পারি। তবু আমার মনে হয় আপনার থেকে পরামর্শ নেওয়া দরকার। ঠিক, আমি এই বিষয়ে ভেবে আপনাকে কাল জানাবো। ঠিক আছে, আপনি আজ আসতে পারেন। সরি, বুঝিনি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই বলছিলাম আপনি আজকে বাসে যেতে পারেন, আর আপনি চাইলে থেকেও যেতে পারেন। ওকে, আসছি বস। তারপর আমি আমার কেবিনে এসে দেখি 2টা ফাইল আছে, কিন্তু বস তো আমাকে বলেছিল কাজ নেই, তাহলে এসব কেন? যাক, আমার কাজ থাক বা না থাক, ফাইল যখন পাইছি কাজটা করেই রাখি। তারপর আমি ফাইলগুলো ঠিক করে নিলাম। এই ফাইল দুটো ঠিক করতে প্রায় 2টা বেজে গেল। আবার সে পিয়ন ডেকে গেল। এবারও বস ডাকছে। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসলাম। কংগ্রেচুলেশন। কেন বস?
আমি আপনাকে কাজ নেই বলে চলে যেতে বলেছিলাম, তার পেছনে একটা কারণ ছিল। কি বস? আসলে আমি চেয়েছিলাম আপনি কাজের প্রতি আগের মতো অনড় আছেন কিনা। আপনাকে পরীক্ষা করার জন্য আগে চলে যেতে বলেছিলাম, কিন্তু আপনি না গিয়ে প্রতিবারের মতো এবারও আপনার টেবিলে কোনো কাজ আছে কিনা দেখলেন আর কাজ শেষ করলেন। আগে আপনার সব কাজ ঠিকমতো পেয়েছিলাম, আর আজকেও আপনাকে প্রমোশন দেওয়ার কথা 1 মাস আগেই হয়েছিল, কিন্তু আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম। এই নিন মিষ্টি মুখ করেন। আপনার প্রমোশন লেটার কাল দিয়ে দিব। তারপর আমি বসের হাত থেকে মিষ্টি খেলাম, আমি সবাইকে খাইয়ে দিলাম। ধন্যবাদ বস, স্বাগতম। আপনি এখন বাসায় গিয়ে সবাইকে মিষ্টি মুখ করান। বস, একটা কথা ছিল। কি? আমার যে প্রমোশন হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। আমি কালকে এসে অফিসের সবাইকে মিষ্টি মুখ করাতে চাই। ওকে ওকে, আসছি বস। তারপর বসের রুম থেকে চলে এলাম, এসে রাশেদের কাছে গেলাম। মিস্টার রাশেদ, আপনি ফোনে বেশি কথা বলতেছেন, এভাবে তো অফিস চলবে না। তখন রাশেদ আমার দিকে তাকিয়ে, তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? পরে জানবি। এখন গেলাম। কোথায় যাবি? বাসায় চলে যাব। শালা এতদিন ছিলি ছুটিতে, আর আজ আসিস আজকে বাসায় চলে যাবি? মামার বাড়ির আবদার নাকি? বসের কাছে ছুটির জন্য গিয়ে দেখ, ঝাড়ি দিবে। তাহলে তুই তাকিয়ে দেখ, আমি সত্যি চলে যাচ্ছি বলে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। রাশেদ তাকিয়ে আছে। আমি অফিস থেকে বের হয়ে সোজা মিষ্টি কিনতে গেলাম। তারপর মিষ্টি নিয়ে সোজা বাসায়। কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার হাতে মিষ্টি এখনো দেখেনি, ভালো লাগতেছে না তাই চলে এলাম। তুই ঠিক আছিস তো? বলে আমার দিকে ভালো করে তাকাতে মিষ্টিগুলো দেখলো। ঠিক আছে। তোর হাতে মিষ্টি কেন? ওয়েট। বলে আমি মিষ্টিগুলো টেবিলে গিয়ে রাখলাম। একটা মিষ্টি হাতে নিয়ে আপুর মুখের সামনে গিয়ে বললাম, হা কর। আপু তো কিছুই বুঝতেছে না। আগে হা কর, তারপর বলছি। তারপর আপুকে মিষ্টি খাইয়ে দিয়ে আমাকে প্রমোশনের কথা বললাম। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। নিচে আমাদের কথা শুনে মা আর তুফা চলে আসলো। হা কর বলে আমাকেও মিষ্টি খাইয়ে দিল। কি হয়েছে, এত মিষ্টি মুখ করছিস কেন? তোমার ছেলে প্রমোশন হয়েছে, মিষ্টি মুখ তো করবই, তাই নাকি? এই না মিষ্টি খাও বলে মাকে খাইয়ে দিলাম। আপু আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি হলো, তুমি হাসতেছো কেন? মা, চুলায় চা দাও তো। এই সময় চা খাবি? আচ্ছা, দিতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। যাও, তোমার রুমে যাও। তারপর মা চলে গেল। এটা কি হলো আপু? কি হলো? কিছু না, সবাইকে মিষ্টি মুখ করা। সবাইকে তো করা, আর বলতে পারিনি। তোফাকে করাইছিস তো? আমি পারবো না, ওকে খেয়ে নিতে বল। না, আমি কেন খাবো? যার প্রমোশন হচ্ছে সেই তো খাইয়ে দিবে, তাই না? হ্যাঁ, তুই খাইয়ে দে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আমি মিষ্টি নিয়ে তোফার কাছে গিয়ে তার মুখের সামনে মিষ্টি ধরে বললাম, জোর করে ভালোবাসা হয় না। আস্তে আস্তে করে বললাম যাতে আপু না শুনে। তারপর খাইয়ে দিলাম। আমি আর কারোর দিকে না তাকিয়ে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে এলাম। আপু খিদে পেয়েছে, খাবার দাও। নিচে সবাই বসা ছিল। তুফা বলে উঠলো, আমি দিচ্ছি। তারপর তুফার খাবার দিল। আমিও কোনো শব্দ না করে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছে পিছে তুফা এলো। কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। তাহলে অসময়ে শুয়ে পড়লেন যে? তেমন কিছু না, এমনি এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, তাই শুয়ে পড়লাম। চা খাবেন? না, এখন না, পরে খাবো। তুমি খাবার খাইছো তো? আমার প্রতিটা বিষয় তুফা খেয়াল করছে, তাই সে খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, আমি খেয়েছি। হঠাৎ আপনি আমার খবর নিচ্ছেন যে? কই, তেমন কিছু না, এমনি বললাম। ঠিক আছেন আপনি? ঘুমান, কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি এনে দেবো যা লাগে। ঠিক আছে। তারপর তুফা আপুর সাথে নিচে গল্প করতে চলে গেল। আমি শুয়ে রইলাম। কিছু সময়ের মাঝে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ কে যেন ডাকতে লাগলো। আমি চোখ খুলে দেখি রাশেদ। কখন আসলি? এই মাত্র আসলাম। আর কে আসছে? আমি আসি শুধু, আর কি আসবে? নাস্তা করছিস? আজকে নাস্তা তো তুই করাবি। এটা আবার নতুন কি রাশেদ? আজকে নাস্তা কিন্তু অন্যরকম হতে হবে। যেমন? আচ্ছা ধর, আমার প্রমোশন হয়েছে, এখন আমি সবাইকে খাওয়াবো। বল তুই কি খাবি? শালা, আমার প্রমোশনের কথা তুই জেনে গেছিস? তাহলে দাঁড়া, নাস্তা করাচ্ছি তোকে। পানির সাথে লবণ, আর কিছু না, চিনিও খাবো না। তোর প্রমোশন হলো, শালা কিপটামি করবি না। কি কিপটামি করলাম আমি? যদি তোর প্রমোশন হয় তাহলে শুধু কি এগুলো খাবো? আর তোর প্রমোশনে কি খাওয়াবি? আমি তোর থেকে যা খাবো তুইও তা খাবি। তোর প্রমোশন হয়েছে এটা আমি জানি, এখন ট্রিট দে। আমি তো কাউকে বলিনি, তুই কেমনে জানলি? তুই বলবি না, আপু বলেছে। যা, নিচে ফ্রিজে মিষ্টি আসে, খেয়ে নে। ওই শালা মিষ্টি খেতে আসেনি, ট্রিট দিবি। আগে মিষ্টি খেয়ে নে, তারপর ট্রিট দিব। সত্যি তো? একদম মিথ্যা। ওকে, আমি মিথ্যা বলি না, রিয়েল লাইফেও না। তাই রাশেদ যখন বললো সত্যি, তখন ঝাড়ি দিলাম। রাশেদ জানে ট্রিট ঠিকই পাবে। রাশেদ নিচে গিয়ে আপুকে মিষ্টির কথা বলতে যাবে, তার আগে আপু মিষ্টিতে বলল, এখানে একটু বসলে মিষ্টি আরও 2টা বেশি পেতে, এখন 2টা কম দিলাম। দেখেন আপু, এগুলো খাইতে পারবো না। আর দেওয়ার কি দরকার? তাহলে কি আরও দিব? আপু, আপনি এখন আগের মতোই আছেন। আসলে আপু সবার সাথে হেসে খেলে কথা বলে, বিশেষ করে রাশেদের সাথে একটু বেশি ফ্রি, তাই তাকে নিয়ে নানাভাবে ফাজলামো করে। তাহলে কি এখন বদলাতে হবে? না না, এমনই ভালো আছে। তারপর আপু, রাশেদ আর তুফা মিলে গল্প করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। এখন বিকাল 4টা বাজে, তাই একটু বাজার থেকে ঘুরে আসবো। রাশেদ, চল। কোথায় যাবি? একটু ঘুরে আসবো। তুফাকে নিয়ে কখন যাবি? পরে দেখবো, ওকে নিয়ে আবার কোথায় যাব। ওকে। তারপর আমি আর রাশেদ চলে গেলাম বাজারে। বাজার থেকে একটু দূরে একটা মাঠ আছে, ওখানে গেলাম। সাথে সবাইকে আসতে জানিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর সবাই আসলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। রাশেদ আমার প্রমোশনের কথা সবাইকে বলে দিচ্ছে, এখন তো আমাকে ট্রিট দিতেই হবে।
আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে ট্রিট দিলাম। তারপর সবাই যার যার মতো করে চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, তুফা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে ঢুকে রুম থেকে ল্যাপটপ নিয়ে নিচে চলে এলাম। বসের বলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সম্বন্ধে কিছু জানাতে হবে তাই। আপনি কি চা খাবেন? খেতে পারি। ওকে, আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ওকে। তারপর তুফা চা আনতে গেল। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার জন্য একজনকে ফোন দিলাম। সে যা বললো তা শুনে আমি তো অবাক। তারপর তুফা চা বানাতে গেল। তাদের নাকি প্রকৃতপক্ষে আসল কোনো প্রোডাক্ট থাকে না। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের হাতে বিজনেস করার নামে তাদেরকে 2 নম্বর জিনিস দিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। আমার কথা শেষ হতেই তুফা চা নিয়ে এলো। এই নিন আপনার চা। থ্যাঙ্কস, ওয়েলকাম। তারপর কিছু হাতের কাজ ছিল, সেগুলো করতে লাগলাম। রাত প্রায় 10টা বাজে, তাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে বসকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বললাম। তারপর বস তাদের সাথে কাজ করতে নিষেধ করে দিছে। তারপর অফিসের সবাইকে আমার প্রমোশন হওয়ায় মিষ্টিমুখ করালাম। এভাবে চলছিল প্রায় 20 দিন। প্রতিদিন ভোরে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙে। তারপর নাস্তা করে অফিস যাওয়া, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাড়ি ফেরা, আপু আর মায়ের বকা খাওয়া, তুফাকে সবসময় এড়িয়ে চলা। এভাবে চলছিল আমার লাইফ। হঠাৎ একদিন সকালে আপু এসে বলল, আমরা মা বাড়িতে যেতে যাচ্ছি, তুই কি বলিস? হ্যাঁ যাও, অনেকদিন তো যাওয়া হয় না। তাহলে আমরা কালই যাই। হ্যাঁ যাও, তুই কি যাবি নাকি? তুমি কি জানো এই সময় অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, আমি অফিস রেখে কিভাবে যাব? তার থেকে ভালো তোমরা কি ঘুরে আসো। তুফা যাবে? তুফা যাবে কিনা সেটা মাকে জিজ্ঞাসা করো। মাকে বলছি, মা বলছে তুই যেতে দিলে নিয়ে যাবে। তাহলে যাবে আর কি। ঠিক আছে, আমি তুফাকে বলতেছি। আব্বুকে তুফাকে বলল, কিন্তু তুফা যাবে না। যদি আমি যেতাম তাহলে তুফা যেত, আমাকে একা রেখে তুফা যাবে না। পরের দিন মা আর আপু চলে গেলাম আমার বাসায়, আর বাসায় আছি আমি আর তুফা। আমি প্রতিদিন রাত করে বাসায় আসি, কিন্তু আজ বাসায় তুফা একা, তাই তাড়াতাড়ি বাসায় আসলাম। কলিং বেলে চাপ দিলাম, কিন্তু তুফা দরজা খোলেনি। আবার চাপ দিতে যাব, তখনই তুফা দরজা খুলল। সরি, আমি ওয়াশরুমে ছিলাম। এখানে সরি বলার কি হলো? একটু দেরি হতেই পারে, তাই বলে কথায় কথায় সরি বলতে হবে? আপনি তো রেগে যাচ্ছেন। পথ কি ছাড়বে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? সরি স্যার, সরি, আসেন ভেতরে। আবার সরি? আচ্ছা আর বলবো না, মনে থাকে যেন। মনে থাকবে। তারপর আমি টেবিলে গিয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, তো তুফাকে বললাম, আজকে অনেক খিদে পেয়েছে, দেখি কিছু দাও তো। এখনও তো কিছু রান্না করা হয়নি। এখনও রান্না হয়নি মানে? আসলে আপনি রাত করে বাসায় আসেন তো, তাই এখনও রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, বরং তুমি রেডি হয়ে নাও, আজকে বাইরে খাবো। আপনি 10 মিনিট বসেন, আমি খাবার রেডি করছি। আজকে আর রান্না করা লাগবে না, চলো রেডি হয়ে এসো। ওকে, আপনি 5 মিনিট বসেন। ওকে। তারপর তুফা বসে রেডি হতে চলে গেল। আমি নিচে বসে আছি, তুফা রেডি হয়ে আসলো। তাকে দেখে অনেকটা মায়াবী লাগছে আজ। আমার হয়ে গেছে, ওকে চলো। তারপর দরজা লক করে তুফাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 10 মিনিট হাঁটলে এখান থেকে হোটেল পাবো। গাড়ি বের করবো নাকি রিক্সা নিয়ে যাবে? 10 মিনিটের রাস্তা গাড়ি নেওয়ার দরকার নাই, চলুন হেঁটে যাই। তুমি হাঁটতে পারবা না, একটা রিক্সা নেই। না না, রিক্সা লাগবে না, আজকে চাঁদের আলো অনেক, তাই দুজন পাশাপাশি হাঁটলে ভালো লাগবে, চলেন হাঁটি। দেখো আমি এত রোমান্টিক না, ওকে? তার মানে আপনি রিক্সা নিবেনি? হ্যাঁ নিব। তাহলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো হেঁটে যাচ্ছি। রিক্সা নিলে তুফা সত্যি যাবে না, তাই আর বাড়াবাড়ি করলাম না। তারপর দুজন হাঁটতে লাগলাম। তুফা আমার পাশাপাশি হাঁটতেছে। দুজন হেঁটে হোটেলের সামনে গেলাম। পেছনে তাকিয়ে দেখি তুফা এখন ওই পাশে দাঁড়িয়ে আছে। আসতে চাচ্ছে কিন্তু গাড়ির কারণে আসতে পারছে না। তুফা এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, আবার রাগ হচ্ছে। কি আর করার, আমি আবার ওই পাশে গেলাম। তারপর তুফার হাত দিয়ে হোটেলে নিয়ে আসলাম। তুফা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম আমি তুফার অনুমতি ছাড়া তার হাত ধরলাম। যখনই মনে হলো আমি তার হাত ধরে আছি, তখনই ছেড়ে দিলাম। চলো ওই দিকের কোনাটায় গিয়ে বসি। আমি এত মানুষের সামনে কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, স্পেশাল টেবিল নিচ্ছে। তারপর স্পেশাল একটা টেবিলে গিয়ে বসলাম, চারপাশে পর্দা দিয়ে ঘেরা। তারপর তুফাকে বললাম খাবার কি খাবে দেখতে। তুফা বলল আমি যা বলি তাই খাবে। তারপর আমি অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। তারপর দুইজন খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে আসলাম। এখন কি রিক্সা নেওয়া যাবে নাকি এখন হাঁটবে? রিক্সা নেবেন, কিন্তু বাসায় যাব না। মানে বাসায় না গেলে কোথায় যাবে? আজকে শহরটা ঘুরে দেখবো। আপনার মাথা খারাপ? মাথা খারাপ হবে কেন? অনেক ইচ্ছা ছিল স্বামীর সাথে রাতে অনেক ঘুরবো, তাই আজকে ঘুরবো। ঠিক আছে। তারপর আমি একটা রিক্সা ডাক দিলাম। মামা ফিরে আছো? হ্যাঁ মামা, কোথায় যাবেন? কোথাও যাব না, শহরটা ঘুরে দেখবো। পারবে তো? হ্যাঁ মামা পারবো। ঠিক আছে। তারপর তুফা আর আমি উঠলাম রিক্সায়। তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম প্রায় 1 ঘন্টা। এই শহরের পাশে একটা নির্জন রাস্তা আছে। আমরা রাস্তায় ঢুকতেই কিছু গন্ডা আমাদের আটকালো। তারা 5 জন আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক জিম করে। তাদের পথ আটকাতে দেখে তুফা আমার হাত শক্ত করে ধরে থাকলো। আমি আস্তে করে তুফাকে বললাম ভয় পেও না, এরা কিছু করতে পারবে না। তাদের একজন গন্ডা বলল, কি মামা, কোথায় যাওয়া হচ্ছে? গার্লফ্রেন্ড নিয়ে? আমাদেরকেও নাও সাথে। হ্যাঁ মামা, আমাদেরকেও কিছু দাও। তুমি একা খাবে নাকি? দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। এটা আমার গার্লফ্রেন্ড নয়, এটা আমার বউ। বউ বলে তুই একাই খাবি? আমাদের একটু দে। দেখ, পথ ছাড়, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে? তোরা পথ না ছাড়লে আমি পুলিশকে ফোন দেবো। কি বললি? পুলিশকে ফোন দিবি? তুই জানিস আমরা কারা?
তোরা যেই হোস না কেন আমার কিছু যায় আসে না, পথ ছাড় নয়তো খারাপ হবে। কি খারাপ হবে? জানিস আমরা কার লোক, শুনলে পুলিশ আসবে না। তুই আসছিস পুলিশকে ভয় দেখাতে? তাহলে তোরা কার লোক শুনি? আমরা হলাম মাহমুদ ভাইয়ের লোক। চিনিস ভাইকে? হ্যাঁ চিনি তো, এই এলাকার বাবা। আমি তোফাকে বললাম রিক্সা গিয়ে বসো, আমি এদের সাথে কথা বলে আসছি। কি বলতেছিস রে? বল তোরা এখানে কি চাস? কি আর চাইবো? তোর বউকে চাই। তার কথা শুনে মাথা গরম হয়ে গেল, কিন্তু আমার কিছুই করা যাবে না। কিছু করলে তোফা ভয় পাবে। দেখ বেশি হয়ে যাচ্ছে, টাকা লাগলে নিয়ে যা, তাও আমাদের ছেড়ে দে। আর আমাদের টাকা লাগবে না, তোর বউকে লাগবে। ঠিক আছে, তোদের বসকে বলে তোদের বিয়ে দিতে বলছি। আরে বিয়ে করতে যাবো কেন? তোর টাকা দিয়ে? কুত্তার বাচ্চা কি বললি? কেন শুনতে পাসনি? আবার বলবো? তোদের বসকে ফোন দিচ্ছি। আমি মাহমুদকে ফোন দিলাম, প্রথমে রিসিভ করেনি, আবার কল দিলাম রিসিভ করলো। নতুন নাম্বার তাই রিসিভ করেনি। কে রে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করিস? শহরের এই জায়গায় আপনার লোক আমাদেরকে অন্যায় করতেছে। আমাদের লোকের কি ন্যায় অন্যায় তুই শেখাতে হবে? তুই এতটা খারাপ হয়ে গেলি? কে রে তুই? আমি আস্তে করে বললাম, সরি কে তুই? আর কে? পাসওয়ার্ড RK 9023DXWC, একদম ছোট ছোট করে। ভাই আপনি? হ্যাঁ আমি। তোর লোকগুলোকে কি করব? ভাই ওদের মাফ করে দেন। আমি বলতেছি ওদের, তাড়াতাড়ি বল। ফোন কেটে দিলাম। কি রে কি বললো ভাই? তোদেরকে ফোন দিবে। কিছুই বলবে না। তাহলে? আর কিছু বলতে পারলাম না। চারপাশে মাহমুদের গাড়ি এসে আমাকে ঘিরে ধরলো। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন আছেন? আমি কেমন আছি এটা বাদ দে, আগে বল এরা এমন কেন? ভাই মাফ করে দিন, ওরা বুঝেনি। লোকগুলো পেছন থেকে বলছে, ভাই ও কে? কেন আপনি ওকে জড়িয়ে ধরছেন? বাঁচতে চাস তো পায়ে ধরে মাপ চা। আস্তে করে বললাম, কি আমি ভুলে যাই এখনই, কাউকে বলবিও না। আর এদেরকে মাফ করতাম যদি আমাকে নিয়ে কিছু বলতো। এরা আমার বউকে নিয়ে টানটানি করেছে, এদের মাপ নাই। ভাই ভাবি কই? তুফা রিক্সায় বসা ছিল তাই খেয়াল করেনি। রিক্সায় আছে। ঠিক আছে ভাই আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। 5টা কাগজ শহরের 5 জায়গায় রেখে আসবি, আর লিখে দিবি শহরে কোনো অন্যায় হবে না। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝলো। ঠিক আছে ভাই তাই হবে। আসলাম। ভাই আমি দিয়ে আসি আপনাকে? লাগবে না, আমি রিক্সা করে যাব। ওকে ভাই দোয়া করবেন। তারপর আমি রিক্সার কাছে এসে দেখি তুফা অনেক ঘেমে আছে, মনে হয় অনেক ভয় পেয়েছে। আমি রিক্সায় বসলাম, রিক্সাওয়ালাকে চালাতে বললাম। রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। তুফা এখনো ভয় পেয়ে আছে, দৌড়াবে। রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। তুমি ঠিক আছো তো? আমি বুঝলাম তুফা শক খেয়েছে অনেক। কয়েক মিনিটে কি থেকে কি হয়ে গেল। তারপর আমার বাসার সামনে গিয়ে থামলাম। মামা আজকে তুমি কি দেখলা? কি হয়েছে সব বলে যাও, কাউকে এই নিয়ে কিছু বলবা না। ঠিক আছে মামা বলবো না। এই নেন 2000 টাকা। মামা 300 দিলে হবে। তুমি অনেক কষ্ট করলে, আমাদের অনেক সময় দিলা, রাখো এটা। ওকে মামা আসি। তারপর রিক্সাওয়ালা চলে গেল। আমি আর তুফা দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি ড্রয়িং রুমে সোফায় বসলাম, তুফাও বসলো। তুফা এখনও নিশ্চুপ হয়ে আছে, কারণ তুফা বেশি ভয় পাইছে। তুফার ভয় কাটানোর জন্য আমি 1 গ্লাস পানি তুফাকে দিয়ে বললাম, এই নাও পানি খাও। তারপর তুফা তাড়াতাড়ি 1 চুমুকে পানি খেয়ে নিল। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আই এম সরি। কেন? আজ আমার জন্য এত কিছু হলো? বাদ দাও, তোমার জন্য না, এটা হওয়ারই ছিল হয়তো। আই এম রিয়েলি সরি। ঠিক আছে চলো ঘুমাবে, আর কখনো আপনাকে নিয়ে বের হওয়ার আবদার করবো না। তাহলে আজকে তোমাকে কিছু কথা বলি। বলেন। যেন আমার অনেক শখ ছিল প্রতিদিন বউকে খাইয়ে দিব, আর সেও আমাকে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় বউয়ের কপালে একটা চুমু দিয়ে বলবো ভালোবাসি। আমার ইচ্ছা ছিল বউকে নিয়ে ঘুরতে বের হওয়া। আমার ইচ্ছা ছিল বউকে নিয়ে 1000 মান অভিমান করে সময় পার করার। আমার ইচ্ছা ছিল বন্ধুদের মতো বউকে নিয়ে পার্টিতে যাওয়ার। ইচ্ছে ছিল দুষ্টামি করে সময় পার করব। আমার ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে কোনো সন্ধ্যার সময় পুরনো কথা শেয়ার করব, কিন্তু আফসোস কখনো পূরণ হবে না হয়তো। আর ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমাবে। আপনি আসেন। আরেকটা কথা, আজকে কি কি হলো তা যেন আপু বা মা কোনোভাবেই জানতে না পারে। তারা জানলে অনেক চিন্তা করবে। ওকে বলবো না। এখন কি শুয়ে পড়ো। আপনি আসবেন না? হ্যাঁ আমি আসবো একটু পর, তুমি যাও। তারপর তুফা চলে গেল। আমি মাহমুদকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। তারা 5 জনকে শেষ করে যা বলেছি তা কর। ওকে ভাই। তারপর আমি ফোন কেটে দিলাম, রুমে গিয়ে তুফার পাশে শুয়ে পড়লাম। অবশ্যই মাঝখানে বারিশ আছেই। মাহমুদ তাদের 5 জনকে ডাকলো যারা রাস্তায় আমার সাথে খারাপ আচরণ করেছিল। সবাই আসলো। মাহমুদ তাদের বলল, আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আছে, মানে এই নয় যে আমরা কারোর সাথে অন্যায় করব। 5 জন বলল, ভাই ভুল হয়ে গেছে, তোরা 5 জন ছাড়া বাকিরা বাইরে যা। ওখানে মাহমুদ আরও লোক ছিল। তারা 5 জন, বাকিরা সবাই বাইরে গেল। তোরা জানিস কাকে আটকেছিলি? কাকে ভাই? তাকে কেউ চেনে না। আমরা 4 জন তাকে চিনি। আমরা 4 জন কারা জানিস? কারা ভাই? মাহমুদ, রাহি, রাশেদ, আমি আর সাকিব। এই 4 জন ছাড়া তাকে আর বাইরের কেউ চেনে না। ভাই কে লোকটা? এটা সেই লোক যে আমাদের টিমের মতো হাজারো টিমের বাপ। এই সেই লোক যে কারোর সামনে গেলে তার প্যান্ট ভিজে যায়। জানিস কে লোকটা? কে? আর কে? সাজেদ সবাই চোখ বরাবর করে ফেললো। ভাই মাফ করে দিন, ভুল হয়ে গেছে। তোদের মাফ করা যাবে না। বসের অর্ডার তোদেরকে মেরে শহরের 5 জায়গায় রেখে আসতে। ভাই মাফ করে দিন। ভাইকে যদি কিছু বলতি তাহলে মাফ করে দিত, কিন্তু তোরা ভাবিকে নিয়ে বলেছিস তোদের মরতে হবে।
কথা শেষ করতেই শ্যুট করে দেয় তাদের। পরের দিন সবাইকে মেরে শহরের বিভিন্ন জায়গায় রেখে আসে। আমি সকালে ঘুম থেকে উঠে তোফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তার কান্নার আওয়াজে শুনে চমকে গেলাম। এই সময় তো তোফার কোরআন তেলাওয়াত করার কথা। আমি উঠে তোফার কাছে গেলাম। তোফা আয়নার সামনে বসে আছে। কি হয়েছে? কান্না করছো কেন? কে আপনি? এটা কেমন প্রশ্ন? তুমি ভালো করে জানো আমি কে। আর এমন প্রশ্ন করলে কেন? হঠাৎ করছে কারণ কাল যারা আমাদের রাস্তায় বাজে কথা বলেছিল তারা সবাই মারা গেছে। কি? কিছু না বোঝার ভান করে বললাম। কিভাবে এমন হলো? তুমি কিভাবে জানলে? খবরে দেখলাম। ও, কিন্তু আমি এসব কিছু জানি না। ওকে, আপনি বসেন, চা দিচ্ছি। ওকে। তারপর চা খেয়ে অফিসে চলে গেলাম। এভাবে আরও 1 সপ্তাহ চলে গেল। আজ মা আর আপু মামা বাড়ি থেকে চলে আসছে। আমারও রাতে আসতে অনেক দেরি হলো। যদিও মা আর আপু যতদিন ছিল না ততদিন দেরি করিনি। আজ আপু ফোন দিয়ে বলে বাসায় চলে আসছে, তাই দেরি করে ফেললাম। কলিং বেল দিতে এসে মা দরজা খুলে দিল। আমি কিছু বলার আগে মা বলল, কি করিস এত রাত পর্যন্ত? বাসায় তো একা, তাও তুই এত রাতে বাসায় আসিসনি? তুই কি কখনো ভালো হবি না? মা, তুমি ভুল বুঝতেছো। আসলে আর কিছু বলতে না দিয়ে, কি ভুল বুঝছি আমি? আমাদের আওয়াজ শুনে আপু আর তোফা চলে এলো। আমি দেরি করিনি এতদিন। হ্যাঁ মা, দেরি করে আসে না। আজ আসলো দেরি করে কারণ আপনারা যতদিন ছিলেন না ততদিন তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে তাহলে। আমি তো মনে করছি প্রতিদিন দেরি করে আসিস। বাদ দাও, অনেক ঘুম পাইছে, ঘুমাবো। ভাত খাবি না? না, বাইরে নাস্তা করেছি, এখন খিদে নেই। তোমরা ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তারপর আমি রুমে চলে আসলাম। তোফা আসলো। আপনার কি হলো? কিছু খেলেন না যে? খিদে নেই তাই খাইনি। ওকে, ঘুমান। তোমরা খেয়েছ? না, আপনি হলে সবাই খাবে বলেছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা সবাই খেয়ে নাও। আপনি না খেলে আমি কেমনে খাবো? দেখো, এত আলগা পিরিত দেখাইতে আসো না। যাও, খেয়ে আসো। হঠাৎ আপনার কি হলো? কিছু না, যাও তো। তারপর তুফা চলে গেল। আমি শুয়ে পড়লাম। রাতের কি হয়েছে মনে নাই। সকালে ঘুম ভাঙতে বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি তুফা আমার বুকের ওপর। প্রচন্ড রাগ হলো আমার। ঘুম ভাঙিয়ে দিলাম এক চরে। আমার চর খেয়ে তুফার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? কি হয়েছে? তোর সমস্যা কি? তোকে কতবার বলেছি কখনো স্বামীর অধিকার পাবি না, তাও কেন এত জোর করিস? সরি, আসলে রাতে আর একটা কথা বলবি না, যে আমার চোখের সামনে থেকে। তারপর তুফা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি রেডি হয়ে বাইরে চলে এলাম। যদিও আজ অফিস খোলা, তাও আমি আজ অফিস যাব না। কাল রাতে বাসায় আসার আগে নাবিলের সাথে ঝগড়া হয়েছে। অনেক বেশি রেগেছিলাম। বন্ধু বলে কিছু করিনি, অন্য কেউ হলে লাশ ফেলে দিতাম। অফিস থেকে ছুটি দেওয়ার পর বাজারে আড্ডা দিচ্ছিলাম। তামিম, রাশেদ, নাবিল আর আমি। ওখানে কথার মাঝে বইয়ের কথা আসলো, কে কেমন সুন্দর, কার কেমন গুণ ইত্যাদি। তখন নাবিল আমাকে ইঙ্গিত করে তুফাকে নিয়ে খারাপ কথা বলছিল, বন্ধু মহলে যেমন হয় আর কি। আমি তাকে নিষেধ করছিলাম এসব কথা না বলতে, তাও সে শোনেনি। তাদের সাথে রাগ করে দোকান থেকে সিগারেট নিয়ে খেয়ে বাসায় আসলাম। তারপর বাসায় গিয়ে তোফার সাথে রাগারাগি। সকালে উঠে তোফাকে চড় মারা, তারপর অফিসে না গিয়ে বাইরে চলে আসা। সকালে কিছু না খাইয়ে খিদে পেয়ে গেছে, তাই হালকা নাস্তা করে নিলাম। খিদে যেমন পাইছে তেমন খাওয়া হয়নি, তিতো লাগছিল। তারপর 12টার দিকে বাসায় আসলাম। কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে দিল। মায়ের মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। তোর একটা কার উপর ঝাড়বে কে জানে। কোথায় গিয়েছিলি সকাল সকাল? বাইরে। নাস্তা করছিস? তোফাকে কি বলছিস? তো কিছু না তো। তাহলে সকাল থেকে কোনো কিছু খাচ্ছে না কেন? কান্না করতেছে? জানি না। আমি রুমে গেলাম। তারপর রুমে চলে আসলাম। আমার পিছে আপু এলো। কিছু বলবে? বল। তোফা কেন থাপ্পড় মারছিস? ইচ্ছে হলো তাই মারলাম। এটা কেমন কথা? জানিস কাল রাতে তোর জ্বর উঠেছিল? আমার জ্বর? কই না তো। তুই কেমনে জানবি? কাল রাতে তুই শুয়ে পড়ার পর তোর অনেক জ্বর লেগেছিল। সারা রাত জেগে থেকে তুফা তোর সেবা করেছে, মাথায় জলপট্টি দিয়ে তোর জ্বর কমাইছে। সারা রাত বেচারি একটু দু চোখের পাতা বন্ধ করেনি। আর তুই তাকে চট দিলি? কি? আমি তো এসবের কিছুই জানি না। কেমনে জানবি? তোর তো অনেক বেশি জ্বর উঠেছিল, তাই তুই কিছু বুঝতে পারিসনি। সরি আপু, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে সরি বলে কি হবে? তুফাকে বল। তুফা কোথায়? আমার রুমে। সকাল থেকে কিছু খাইনি। ওকে, আমি দেখছি। তারপর আমি রুমে গেলাম। গিয়ে দেখি তুফা শুয়ে আছে। আমি আপুর রুমে দরজা বন্ধ করলাম। দরজা অফ করার আওয়াজ শুনে তুফা দরজার দিকে তাকালো। দরজা আমাকে দেখে আবারও উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। আমি তুফার কাছে গিয়ে বসলাম। তারপর তুফাকে বললাম, সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি। সরি প্লিজ। দেখো, আমার ভুল হয়েছে। এভাবে কথা না বলে থেকো না। আপনার সাথে কোনো কথা নেই। সত্যি আমি বুঝতে পারিনি। তো আমি কি করব? খাওনি কেন? ইচ্ছে করতেছে না তাই খাইনি। জানতো বিরক্ত করবেন না। ইচ্ছে হচ্ছে না মানে কি? এখন খেয়ে নিবে। বলছে তো বিরক্ত করবেন না। আমি বিরক্ত করতেছি তোমায়? জানি না। আমি সত্যি বুঝতে পারিনি। তুমি যখন আমার বুকের উপরে শুয়ে পড়লে তখন আমার মাথায় রাগ উঠেছিল, তাই চর মেরেছি। সরি তার জন্য। কেন আসছেন এখানে? চলো খেয়ে নিবে। না, খাবো না। তাহলে আমিও খাবো না। ইমোশনাল ব্ল্যাকমেল আর কি। কি? আপনি এখনো খাননি? না, সকালে কিছু নাস্তা করেছিলাম, এখন পর্যন্ত আর কিছু খাইনি। আসলে আমি যতটুকু বুঝি তুফা আমাকে অনেক ভালোবাসে। চলেন তাহলে খেয়ে নেবেন। না, আমি খাবো না যদি তুমি না খাও। যদি আপনি খাইয়ে দেন তাহলে আমি খাবো। এটা কিন্তু ঠিক না। ঠিক বল বুঝি না। আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। আপু রুমে আছি, তাই আমার রুমে যেতে বলল। ওকে। তারপর তুফা খাবার আনতে চলে গেল।
আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর তুফা খাবার নিয়ে আসলো। তুফা খাচ্ছে না, আমাকেই খাইয়ে দিতে হবে। কি আর করার, খাইয়ে দিলাম। আমি হালকা করে খেয়ে নিলাম। যদি তুফা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। দুজনের খাওয়া শেষে তুফা বাকি খাবারগুলো নিয়ে চলে গেল। আমি রুমে বসে থাকলাম। কিছু সময় পর ফোনে কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। ফোন করেছে বস। কি করছেন? তেমন কিছু না বস, একটু অসুস্থ, বসে আছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, ওষুধ ঠিক মতো খাবেন, আর একেবারে সুস্থ হলে অফিসে আসবেন, তার আগে আসার দরকার নেই। ওকে বস, রাখছি। বস অফিসের সবার থেকে আমাকে ভালো জানেন, তাই বস আমাকে অনেক ভালোবাসেন। তারপর ফোন কেটে দিলাম। সারাদিন বাসায় বসে থাকলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। যদিও খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমিও না খেলে তুফাও খাবে না, তাই খেলাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ঠাডাও পড়তেছে। তুফা অনেক ভয় পাচ্ছে, তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ? অনেক। চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে ভয় পাবে না। অনেক তো ট্রাই করেছি, কিন্তু তাও ভয় হচ্ছে। ওয়েট, একটা পাতলা কম্বল নিয়ে তুফার গায়ে দিলাম। এটা ঝাঁপিয়ে থাকো, আর ভয় করবে না। পারি না তো, তাহলে কি করা যায় বলো? এইবার আসছে লাইনে। আপনি কিছু মনে না করলে আপনাকে জড়িয়ে ধরতে পারি? আপনি তো কাল চর মেরেছিলেন, তাই অনুমতি নিচ্ছি। হঠাৎ একটা জোরে ঠাডা পড়ার আওয়াজ হলো, সাথে সাথে তুফা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। এটা কি হলো? তুফা, অনেক ভয় পাইছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি এবার শুয়ে থাকো। সত্যি? তখন তুফা আরো বেশি করে আমায় জড়িয়ে ধরলো। আমিও কিছু বললাম না। মেয়েটা অনেক ভয় পাচ্ছে, কি বা বলবো। তারপর ঘুমিয়ে পড়লাম। এটা আমার লাইফের প্রথম রাত কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোর। নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তুফা চা দিল, খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তুফা কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমিও আগ্রহ নিয়ে জানতে চাইনি। অফিসে গিয়ে সোজা বসের রুমে। বস, আসতে পারি? আরে আপনি আসেন আসেন। তা আপনার শরীর ঠিক আছে তো এখন? এখন ঠিক। তা কি মনে করে আজ বড় লোকের আমার কাছে আসার সময় হলো? আসলে কারণ ছাড়া আমি বসের কাছে যাই না, তাই এমন বলল। একটু জরুরি কথা ছিল, তাই আসলাম। তা তো বুঝতেই পারছি, এমনি তো আর আপনি আমার কাছে আসেন না। কালকে একজন থেকে জানলাম আমাদের সাথে RTM কোম্পানির কাজ করতে চাই। যদি আমরা তাদের সাথে কাজ করি, তাহলে আমাদের কোম্পানি আরও এক ধাপ সামনে যাবে। মানে তাদের সাথে কাজ করলে আমরা মোটামুটি 10 কোটি টাকা লাভ করতে পারবো। তাহলে তো খুব ভালো। আপনি কিভাবে জানলেন? কিছু না বলে একটু হাসি দিলাম। আমার হাসি মানে বস ঠিকই বুঝছে। তারপর চলে এলাম আমার টেবিলে। দুপুরে হঠাৎ কে জানি ফোন দিছে, আননোন নাম্বার, তাই কেটে দিলাম। আবার ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম, আমি তুফা। আসলে আমার কাছে তুফার নাম্বার ছিল না, তাই চিনিনি। কী করেন? এই তো কাজ করছিলাম। আপনি বিজি? না, ফ্রি আছি। আসলে আমরা তত ব্যস্ত নই যতটা ব্যস্ততা দেখাই। আসলে ইচ্ছে থাকলে হাজার কাজের মাঝেও কথা বলা যায়, যদি আমরা চাই তো। খাইছেন? আর একটু পর খাবো। তুমি খাইছো? না, আপনি খেলে তারপর আমি খাবো। তুমি কি যেন বলতে চেয়েছিলে সকালে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম। কি বলবে বলো? আসলে রাতে অনেক ভয় পাইছিলাম, তাই আপনাকে জড়িয়ে ধরেছি। ইটস ওকে। রাখছি। শোনো, মনে করে খেয়ে নিবা, আমার আসতে দেরি হবে। ওকে, রাখছি। তুফার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। বিকেল অফিস শেষে বাসায় গিয়ে হালকা নাস্তা করলাম। তারপর ঘুরতে বের হলাম। আজকে সবাই নাই, আমি আর রাশেদ বসে আছি একটা ব্রিজের উপর। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করতে করতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নাস্তা মাঝখানে রাশেদের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। বল। তুই তুফাকে কেন মেনে নিচ্ছিস না? কিভাবে মেনে নেব বল? কেন মেনে নিতে পারবি না? হয়তো তুফার চেহারা একটু কালো, তাই বলে কি চামড়াতে কি বাজায় আসে? আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়, চামড়া দিয়ে নয়। আচ্ছা, তুফা কি তোকে ভালোবাসে? অনেক ভালোবাসে। তাহলে তুই তাকে মেনে নে ভাই, কি দরকার ওর লাইফটা নষ্ট করার? আমিও তাই ভাবতেছি। আসলে তার লাইফটা নষ্ট করার আমার কোনো অধিকার নেই। হয়তো আমি তাকে মেনে নিতে পারবো না, কিন্তু তাকে আমি অনেক কষ্ট দিচ্ছি। এটা হয়তো আমার ঠিক হচ্ছে না। ঠিক বলছিস। তাহলে তুই মেনে নে, ওকে বোঝার ট্রাই কর, ওর ভালো দিকগুলোকে তুলে ধর, তাহলে তুই ওকে ভালোবাসতে পারবি। আসলে আমি তুফাকে কখনো স্বামীর অধিকার দেইনি, আর অনেক অবহেলা করেছি, কিন্তু আর করা যাবে না। জানিস, পরশু সারা রাত আমার জ্বর ছিল। তুফা সারা রাত জেগে আমার সেবা করেছে। আসলে মেয়েটার মনুষ্যত্ববোধ অনেক বেশি, আর আমি চিন্তা করতেছি তুফাকে মেনে নেব। ওয়াও, গুড, এটা তো অনেক খুশির খবর। মেনে নে ভাই। তুই হয়তো 10 জনের সামনে তাকে নিতে পারবি না, কিন্তু তাতে কি আসে। আজকে তুফাকে মেনে নেব। সাব্বাস, তাহলে ভাবিকে মেনে নেওয়াই আজকের বিলটা তুই দিবি। ওকে। আচ্ছা, তুফাকে একটা ফোন দেই, একটা সারপ্রাইজ দেই, কি বলিস? হ্যাঁ, দিতে পারিস। ওকে। তারপর ফোন বের করে তুফাকে ফোন দিলাম। রিসিভ করার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আপনি? এই তো আছি বাজারে। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? বলে দিল ওটাকে সারপ্রাইজ হলো? তা তো অবশ্যই ঠিক। শোনো, তোমার কিছু কাজ আছে। হ্যাঁ বলুন। নুডলস রান্না করতে হবে, আমার প্রিয় খাবার এটা, তাই বললো। করতে পারো, তবে আমার কাজ অন্য কিছু। কি তাহলে? আমি আস্তে আস্তে অনেক রাত হবে, তাই সবাইকে ঘুমাতে বলবে। মানে আপু আর মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলবে, সাথে তুমিও খেয়ে নিবে। আমি এখান থেকে খেয়ে আসবো। আমি না আসা পর্যন্ত তারাও না খেয়ে বসে থাকে, তাই বললাম। ওকে।
আর তুমি একটা নীল শাড়ি পরবে, কপালে একটা টিপ দিবে। যদি ইসলাম ধর্মের টিপ কপালে দেওয়া নিষেধ, শুধু গল্পের জন্য বললাম। ওকে। আর হালকা করে লিপস্টিক দিবা। আর শোনো, ম্যাচিং করে বাকি সব পরবা। মেয়েদের কত কিছু যে লাগে তাই বললাম, কি আবার মাইন্ড করবেন না। ওকে। কিন্তু হঠাৎ এসব কেন? আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। কোনো সন্দেহ আছে? তা না, সন্দেহ থাকবে কেন? ঠিক আছে, সব ঠিক করে নিবা। আর আমি আসলেই দরজা খুলে দিবা। কলিং বেল দিব না, ফোন দিব। ওকে। ওকে, রাখছি। তারপর ফোন কেটে দিলাম। রাশেদের দিকে তাকিয়ে থেকে সে আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, হাসছিস কেন? এমনি হাসছি। তুই তো রোমান্টিক কবে হলি? কখনো মনে হয় না আমি আনরোমান্টিক ছিলাম। তা অবশ্য ঠিক, কিন্তু এত রোমান্টিক ভাবা যায়? আজ একটু বেশি রোমান্টিক। কয় জান্নাতের সাথে তো এত রোমান্টিক কখনো হাসিসনি। ওটা তো ছিল গার্লফ্রেন্ড, আর এটা তো বউ, বুঝিস তো। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন কি করা যায় বলতো? আসলে আমি বুঝতেছি না কিভাবে তাকে মেনে নেওয়ার কথা বলবো। তোদের মাঝখানে তো আর কেউ থাকবে না। একটা কাজ করতে পারিস। কি? কতগুলো গোলাপ নিয়ে তাকে বলতে পারিস তুই তাকে মেনে নিচ্ছিস। এখন কয়টা বাজে? মাত্র 11টা। এত রাতে গোলাপ কোথায় পাবো? একটা কাজ করি, আমার কাছে একজনের নাম্বার আছে, তার দোকানে আছে, হয়তো তার কাছে পাবি। যদি তার দোকান বন্ধ থাকে, আগে ফোন দিয়ে দেখি ওকে, দেখ পারা যায় কিনা। তারপর রাশেদ ফোন দিল, জানতে পারলাম দোকান বন্ধ করেছে মাত্র। আবার খুলতে বল, আমরা যাই। লোকটাকে বলে দিল, তখন দোকান আবার খুললো। আমরা চারপাশে দেখতেছি, কোনো রিক্সাই পাই না। একটা পেলাম অনেক খুঁজে। লোকটাকে দেখে আমি অবাক, এটা তো সেই লোক যা রিক্সায় করে তুফাকে নিয়ে বের হয়েছিলাম। মামা চলো সামনে। মামা আপনি? চলো। রিক্সাওয়ালা মামা বলল, মামা আজকে কি ঘুরবেন? না, একটা দোকানে যাব। ওকে মামা। কিছু সময় পর রিক্সা গিয়ে থামলো সে দোকানটার কাছে। আমরা নামলাম, রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আমরা ভেতরে চলে গেলাম। কয়টা গোলাপ নিব? 4-5টা নে। আঙ্কেল 4টা গোলাপ আর একটা বকুল ফুলের মালা আর একটা ভালো মানের ফুলের তোড়া দিন। এতগুলা? সমস্যা নেই। তারপর ফুলের তোড়া নিয়ে রিক্সায় করে বাসায় চলে আসলাম। আগে রাশেদ নেমে গেছে তার বাসার সামনে, আর আমি আর রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। রিক্সা থেকে নেমে, এ মামা নাও, 500 টাকা দিলাম মামাকে। মামা ভাড়া দিতে হইব না, আগের বার তো অনেক টাকা দিলেন। আরে কি বলেন মামা, এই নিন। মামা ভাঙতি নাই তো? লাগবে না মামা, পুরোটাই রেখে দাও। জোর করে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। দরজার সামনে দাঁড়ালাম, কলিং বেল দিতে কেউ দিলাম না। তুফাকে ফোন দিলাম, তুফা এসে দরজা খুলে দিল। চলো রুমে যাই বলে হাত ধরে টেনে নিয়ে আসলাম। তুফাকে ভালো করে দেখে আমি অবাক, এই তো দেখি নীলপরীর মতো। নীল শাড়ি পরেছে, সাথে নীল ব্লাউজ, যা লাগছে। উফ, কি হয়েছে? এভাবে টেনে আনলেন কেন? এটা অপেক্ষা করো, সব বলছি। এই ফুলগুলো কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? প্রথমত ক্ষমা করবে এতদিন এত অবহেলা করার জন্য। আসলে আমি তোমার ভেতরটা কখনো বুঝতে চাইনি। আসলে আমি ইদানিং ফিল করছি মানুষের চামড়াতে কিছু আসে যায় না, আসল ভালোবাসা হয় হৃদয় দিয়ে। যে আমার পরশুর পর থেকে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। যে মেয়েটা সারা রাত জেগে আমার সেবা করে, সে মেয়েটা আমার বুকের উপর শুতেই পারে। তবে আমার মারা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি তুফা। আমি চাই তোমাকে বউয়ের মর্যাদা দিতে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? এই বলে ফুলের তোড়া বাড়িয়ে দিলাম। সত্যি ভালোবাসবেন তো? অনেক। যদি তুমি সুযোগ দাও। জানেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই। আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনাকে সুযোগ না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমার সব আবদার পূরণ করতে হবে। ওকে রাজি। তাহলে ফুলগুলো নাও। শিওর বলে তুফা ফুল নিল, আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি হলো? কি হলো কোনটা? এভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা শুনুন না। বলো। লজ্জা করছে? ও বুঝেছি, জড়িয়ে ধরে আছো তাই লজ্জা করছে তো? ও কিছুই বোঝে না। তাহলে বুঝিয়ে বলো। আমার লজ্জা করছে। তাহলে কি আর করার, ঘুমিয়ে পড়ো। কি যে করি, কি করবে? দেখাচ্ছি কি করব। এই বলে তুফা আমাকে বিছানায় ফেলে দিল। তারপর বাকিটা ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুফা আয়নার সামনে চুল খোলা রেখে বসে আছে। ভেজা ভেজা চুল, হালকা হালকা পানি চুল থেকে ঝরে তুফার গায়ে পড়ছে। আমি আস্তে করে তুফাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার পেছন থেকে জড়িয়ে ধরায় তুফা হালকা কেঁপে উঠল। তুফা আয়নার দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার, আজ হঠাৎ এত রোমান্টিক? বইয়ের সামনে একটু রোমান্টিক না হলে কি হয়? হয়েছে। আর রোমান্টিকতা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে নিন। ওকে মহারানী। তারপর গোসল করে নিলাম। বাইরে এসে দেখি তুফা চা বানিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। তুফা এসে টাইটা পরিয়ে দিল, চুল ঠিক করে দিল। ঠিক আছে, এখন অফিস যাই? যাই না বলেন, আসি। ওকে, এখন আসি। আমাদের কিন্তু আবদার সব পূরণ হচ্ছে না। আমি বুঝলাম তুফা আসলে কি বলতে চাচ্ছে। ওকে, আবদার পূরণ করতেছি বলে সামনে যেতেই তুফা পেছাতে লাগলো। যেভাবে যেতে যেতে একসময় তুফা দেয়ালে লেগে গেল। আমি তুফার মুখের বাম হাতের পাশ দিয়েই তুফা চোখ বন্ধ করে ফেললো। আমি দেরি না করে তুফার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর কানে কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ভালোবাসি। তুফা এখনো চোখ খোলেনি। কি হলো? চোখ তো খোলো। তারপর তুফা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরলো। আমি খুব ভালোবাসি আপনাকে। ঠিক আছে, এখন আসি। আর একটু জড়িয়ে ধরে থাকি না। উফ, আমার বউটাও দেখে অনেক রোমান্টিক। দেখতে হবে না কার বউ, তাই না? ওকে, আসছি বলে কপালে আরেকটা চুমু দিয়ে দিলাম। এটা কি হলো? কোনটা? আবার চুমু খেলেন কেন?
খারাপ লাগছে নাকি? খারাপ লাগবে কেন, বরং ভালো লাগছে। তাহলে আরেকটা দিই? না না, আর লাগবে না। ওকে, তাহলে আসি। দুপুরে ফোন দিব। ওকে। তারপর চলে এলাম অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তুফা ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। কি করেন? আজ অনেক কাজ, তাই কাজ করছিলাম। তাহলে রাখছি। কাজ তো শেষ, একটু কথা বলি। খাইছেন? আর 10 মিনিট পর খাবো। খাওয়া শেষে ফোন দিবেন। আর একটু প্রেম তো করতেই পারি নাকি? একদম না, অফিস টাইমে কোনো প্রেম চলবে না। ওকে, রাখছি তাহলে। শুনেন, বলো। আই লাভ ইউ সো মাচ। তারপর ফোনটা কেটে দিলাম। তারপর খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে তুফাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি খেয়েছি, নয়তো ও খাবে না। এভাবে প্রতিদিন অফিস যাওয়া আসা, প্রতিদিন তুফার ডাকে ঘুম ভাঙা আর আবদার পূরণ করে অফিসে আসা, অফিস শেষে বাসায় গিয়ে গল্প তুফার সাথে, আর মাঝে মধ্যে ভালোবাসা আদান প্রদান করা। এই নিয়ে আরও 2 মাস চলে গেল। একদিন অফিসের কাজ শেষ করে বাসায় গেলাম, তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরে বাসায় চলে গেলাম। দেখলাম তুফা শুয়ে আছে। আমি আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তুফা আমার দিকে না তাকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার প্রতিটি স্পর্শ তুফা খুব ভালো করে চিনে। তেমন কাজ ছিল না, তাই চলে আসলাম। কিন্তু তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? এমনি কিছু না, ভালো লাগছিল না। আমি তুফাকে ছেড়ে দিয়ে বললাম, কিছু ভালো লাগছে না মানে কি? ঠিক আছে তো? জানি না। আপনি অফিসে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। ও, এই জন্য মন খারাপ? চিন্তা করো না, স্বপ্ন তো সত্যি হয় না। এটা অন্য স্বপ্নের মতো না, আমার খুব ভয় করছে। চিন্তা করতে হবে না, তোমাকে স্বপ্ন সত্যি হয় না। তা কি স্বপ্ন দেখলে? আমি স্বপ্ন দেখলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সে একটা মেয়ে, আর সে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমার মনে হয় এই সময় এমন স্বপ্ন দেখা অশুভ। আপনি কি আমাকে ছেড়ে যাবেন কখনো? কি যাতা বলছো? তোমাকে ছেড়ে যাবো কেন? কখনো না। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো? তাও আমার খুব ভয় হচ্ছে। খাইছো? কথা ঘোরানোর জন্য। তুফার চেহারা দেখে মনে হচ্ছে সত্যি ভয় পাইছে। না, আপনি ফোন দিলে খেতাম, আর এখন তো চলে আসছেন। একসাথে না হয় খাবো? ঠিক আছে, একসাথে খাবো। আপু আর মা খেয়েছে? একটু আগে খেয়েছে। আমাকে অনেক জোর করছিল ওদের সাথে খেতে, কিন্তু আমি খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। আপনি কষ্ট করবেন কেন? এটা কি হলো? বসো চুপচাপ, আমি আসছি। আমি নিচে গেলাম, দেখছি আপু বসে বসে টিভি দেখছে। আপু একটু রান্নাঘরে আসো তো। তুই বস, আমি খাবার দিচ্ছি। আপু মনে করেছে টেবিলে খাবো। না না, তুমি প্লেটে করে দাও। তুফাও খাইনি, আর তুফার শরীরটাও ভালো নেই, তাই ওকে গিয়ে ওর সাথে খাবো। ওকে, 5 মিনিট দ্বারা বেড়ে দিচ্ছি। তারপর আপু আর ভাত তরকারি দিলে আমি রুমে নিয়ে চলে এলাম। আপনি কষ্ট করতে গেলেন কেন? কই কষ্ট? আর এসব কষ্ট না, ভালোবাসা, বুঝছো? অনেক ভালোবাসেন না আমাকে? অনেক। আর হা করো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি তুফাকে খাইয়ে দিলাম, তুফা আমাকে খাইয়ে দিল। আমাদের মাঝে প্রায় এমন খাওয়া দাওয়া হয়। খাওয়া শেষে তুফা বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ? বলা যাবে না, রাতে বলবো। ওকে, তোমার ইচ্ছা। আচ্ছা, আপনার কিছু মনে নেই? কি মনে থাকবে? ওকে, রাতে বলবো। ওকে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম। বিকালে বের হলাম। আজকে রাশেদ নাই, ইমনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 9টা বেজে গেল। ফোন বের করে দেখি 5টায় ফোন দিচ্ছে তুফা, 2টা দিচ্ছে আপু। আমি আর 7-5 না ভেবে বাসায় চলে এলাম। দেখলাম আপু কি যেন করছে। কি করছো আপু? এই তো একটু কাজ করছি। তুই কতবার ফোন দিছি তোকে, ধরিসনি কেন? ফোন সাইলেন্ট ছিল তাই বুঝি নাই। ঠিক আছে, রুমে যা। ওকে, গেলাম। রুমে এসে দেখি তুফা নীল শাড়ি পরেছে। কি হলো, আজ এত সুন্দর করে সাজছো কেন? বলছেন একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি? এখন না, আরো পরে বলবো। কখন বলবা? এতক্ষণ না শুনে থাকতে পারলেন, আর এখন চুপ করে থাকতে পারবেন না? ওকে, ঠিক আছে, আপনি বসেন, আমার কিছু কাজ আছে। ওকে। তারপর ল্যাপটপ বের করে অফিসে কিছু কাজ করলাম। কাজ শেষ করে দেখি প্রায় রাত 11টা 20 হয়ে গেছে, কিন্তু তুফা বা কেউ একটু ডাকলো না। 7-5 না ভেবে নিচে গিয়ে দেখি তুফা এখনো কি জানি করছে। এত রাত পর্যন্ত কি করছো? আর কিছু না, প্রায় সব কাজ শেষ। তোমার সারপ্রাইজটা কি বলো? এখন না, আরো পরে। আচ্ছা, আপনি রুমে গিয়ে রেডি হয়ে নিন। রেডি হবো মানে? এত রাত কোথায় যাব? কোথাও যাব না, আপনি রুমে যান, আমি বলছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। তখনই তোফা ফোন দিছে। একটু আগে তো নিচের থেকে কথা বললো। আমি ফোন রিসিভ করলাম। বলো। আলমারিতে একটা নীল শার্ট আছে, পরে নিন। মনে করেন কোথাও যাচ্ছেন। এত রাতে এসব কেন? যা বলছি তাই করেন। ওকে। তারপর পরে নিলাম। রাত প্রায় 11টা 50। কি হলো, এতক্ষণ লাগে? পড়েছি তো। তুমি কোথায়? আমি আছি। আপনাকে মেসেজ দিয়ে যা বলবো তাই করবেন। মানে কি সবের? ভালোবাসা বুঝেন তো নাকি? বুঝি, কিন্তু কোনো কিন্তু না। আমি কিন্তু আপনার বউ, কোনো প্রেমিকা না। আর জান্নাতের মতো করবো না। মানে কি? তুমি কেমনে জানো? বলা যাবে না, রাখছি। কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। সাথে সাথে মেসেজ দিল, একটু ছাদের উপর আসেন প্লিজ। আমি আর কি করব, ছাদে গেলাম। কিন্তু এই কি, এখানে তো একটা লাইট থাকার কথা, ওটা নিভানো কেন? আমি ফোন বের করে লাইট জ্বালালাম। সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে উঠলো। হ্যাপি বার্থডে টু ইউ। আমার মনেই নেই আজকে আমার জন্মদিন। গিয়ে তুফাকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছে, ছাড়েন। ও, আমার তো মনে ছিল না এখানে আরো কেউ আছে। লজ্জা পেয়ে তুফাকে ছেড়ে দিলাম। পাশে তাকিয়ে দেখি মা, আম্মু, রাশেদ, তামিম সবাই আছে। তোরা আছিস? তোর জন্মদিন না থাকলে কি হয়? আমার তো মনেই ছিল না। হয়েছে, এবার কেকটা কাট। শিওর।
আমি কেকের সামনে গিয়ে প্রথমে বাতিগুলো ফু দিয়ে নিভালাম। সব একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তুফা আমাকে কেক খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর মা প্লাস আপুকে, তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। সব আয়োজন যখন শেষ আমি তুফাকে বললাম, আমার জন্মদিন অথচ আমার মনে নেই, তোমাদের কেমনে মনে থাকলো? ভালোবাসার মানুষের জন্মদিন কি ভোলা যায়? তা ঠিক, এত আয়োজন কিভাবে করলে? আমরা কি ঘাস করছি নাকি দুপুর থেকে এখানে? তোদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলেও চলবে, কাল ট্রিটটা দিয়ে দিস। শালা সবসময় শুধু ট্রিট লাগে। হ্যাঁ লাগবেই তো, ট্রিট সকালে দিয়ে দিবি, কাল সবাইকে আমি রান্না করে খাওয়াবো। আমি মনে মনে, এটা কি আমার বউ নাকি তাদের উকিল? ওকে ভাবি, আপনি যা বলবেন। আমরা কি ফেলতে পারি? আজ আমরা নিচে যাই, তুফা আর তুই গল্প কর। কানের কাছে গিয়ে বললাম, তাড়াতাড়ি ভাগ, একটু রোমান্স তো করতে দে। এটা তাহলে সবাইকে বলি। শালার পুত বলে দৌড় দিলাম হালকা করে। সবাই নিচে নিয়ে গেল। ছাদে এখন তুফার আমি। কেমন দিলাম সারপ্রাইজটা? অসাধারণ, থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখুন আজ কত সুন্দর চাঁদ উঠেছে। যদি ওঠেনি বড় করে রোম্যান্স করার জন্য বললাম, অনেক সুন্দর বলে তুফাকে সেদিকে তাকালো। তখন আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। জানেন, আমার অনেক ভয় করছে। এখনো কি তুমি সকালে সেই বিষয়টা নিয়ে চিন্তা করছো? এসব চিন্তা বাদ দাও, তেমন কিছু হবে না। আপনার জন্য আর একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? সেটা কাল বলবো? না না, এখন বলতে হবে। আচ্ছা বলছি, কিন্তু আমার লজ্জা করে। কি এমন সারপ্রাইজ যেটা আমাকে বলতে লজ্জা করতেছে? চোখ বন্ধ করেন তাহলে বলবো। ওকে বন্ধ করলাম, এবার বলো। তুফা কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার শাশুড়ি দাদি হতে যাচ্ছে বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সত্যি? সত্যি। বিশ্বাস না হলে এই দেখুন বলে তুফা আমার হাতে তুফার পেটের উপর রাখলো। আমি তুফার পেটে হাত দিয়ে যা বুঝলাম, সত্যি আমি বাবা হতে যাচ্ছি। তুফা আর আমি আজ অনেক খুশি, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি বাবা হওয়ার আনন্দ কেমন, শুধু এটুকু জানি আজকে সবচেয়ে বেশি খুশি। আই লাভ ইউ সো মাচ তুফা। আমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এই দিনটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আমার তো ধন্যবাদ চাই না, আপনার ফ্রেন্ডরা তো ট্রিট চাইলো, আমার অন্য কিছু চাই। কি চাও বলো? আজকের এই দিনে যা চাইবে তাই পাবে। বলো কি লাগবে? রিং, হার, আংটি, বলো কি লাগবে? আরে না, আমার এমন কিছু লাগবে না। তাহলে কি লাগবে? আমার বলতে লজ্জা করছে। আমার সামনে লজ্জা? এটা কি ভাঙাতে হবে? দাঁড়াও ভাঙতেছি। বেশি কিছু না করিনি, মাত্র একটা লিপ কিস দিয়েছিলাম। এটা কি হলো? আমি লজ্জা ভাঙালাম। এভাবে হবে না, আরো বেশি করে ভাঙাতে হবে। এটাই তাহলে তোমার চাওয়া? ওকে চলো রুমে যাই, ইচ্ছে মতো আদর করবো। আমি তো হেঁটে যাব না, কোলে তুলে নেন। তা কি আর বলতে হয়? বলে তুফাকে কোলে তুলে নিলাম। যদিও হালকা ভারী কোনো ব্যাপার না, তুফাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেলাম। তারপর বেডে শুয়ে দিলাম, কপালে একটা চুমু দিলাম। বাকিটা আপনারা বিয়ে করে বুঝে নিয়েন। সকালে ঘুম থেকে উঠে দেখি তুফা কোরআন পড়ছে। আমি মনোযোগ দিয়ে শুনলাম। চা এনে দিল, খেয়ে অফিসে গেলাম। অফিসের কাজ শেষ করে বাসে আসলাম। ড্রয়িং রুমে আপু বসে আছে, ফোনে কথা বলছে। আপুকে বিরক্ত না করে রুমে গেলাম। তুফা বসে আছে। কি করছো? ভাবছিলাম। কি এত ভাবছো? আমাদের সন্তানের নাম কি রাখবো? হ্যাঁ তাই তো, কি রাখা যায় আপনি বলেন। ওকে আগে জানতে হবে মেয়ে হয় না ছেলে। মেয়ে হবে। তুমি কেমনে জানো? পরশু আপনি বলেছেন না আপুকে নিয়ে হাসপাতালে যেতে, তখন দেখলাম। ও তাহলে দেখে আসলে। ওকে তাহলে কি রাখবো আমাদের মেয়ের নাম? যাই রাখুন, শেষে কিন্তু মেঘলা থাকতেই হবে। ওকে তাহলে তুফা হাসান মেঘলা রাখি। নামটা সুন্দর, রাখা যায়। ওকে এটাই রাখবো। ওকে চা খাবেন? না না, চা খাবো না, মিষ্টি খাবো। ফ্রিজে তো মিষ্টি নেই। ফ্রিজে নাই তো কি হয়েছে, আমার সামনে তো আছে। সামনে মানে কই? কেন, তোমার কাছে তো মিষ্টি। কই, আমার কাছে নাই তো। ওকে আমি দেখছি, চোখটা বন্ধ করো। ওকে চোখ বন্ধ করতে দেরি, তোফার ঠোঁটে চুমু দিতে দেরি না। এটা কি হলো? মিষ্টি খেলাম। আপনি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছেন। বাসায় এত ভালো বউ থাকলে কি আর চুপ করে থাকা যায়? ঢং যত। ঠিক আছে একটু বের হব। মাত্র আসলে কোথায় যাবেন? একটু বাজার থেকে ঘুরে আসবো। ওকে সাবধানে যাবেন। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে চললো আরো কয়েকটা মাস। তুফার অনেক কেয়ার করা, 3 বেলা আমি হাতে তুলে খাইয়ে দেয়া, তুফার শরীরের মধ্যে আমার বাচ্চার বেড়ে ওঠা, এই নিয়ে গেল কয়েক মাস। এই কয়েক মাস তুফার অনেক কেয়ার করেছে, কখনো কাজ করতে দিইনি, বলতে গেলে অনেক বেশি ভালোবেসেছে তুফাকে। আজ হঠাৎ তুফার অনেক মাথা ব্যথা করছে, সাথে পেটও ব্যথা করছে। ডাক্তার বলছে আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তাই তুফাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার রুহি তুফাকে দেখে বলল রোগীর অবস্থা খারাপ, জরুরি অপারেশন করাতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, বুঝতেছি না কি করব। ডাক্তার তাড়াতাড়ি তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিন্তু রুমে ঢোকানোর আগে তুফা সবাইকে থামিয়ে দিয়ে আমাকে কি যেন বলতে ডাকলো। আমি তুফার কাছে গেলাম। তুফা ঘেমে পুরো ভিজে গেছে, দেখে বোঝা যাচ্ছে তুফার অনেক কষ্ট হচ্ছে। আমি তুফার মুখের কাছে যেতে তুফা বলল, আপনাকে অনেক ভালোবাসি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। সেদিন আমি কিছু বলতে পারিনি। তুফার এমন অবস্থা দেখে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার রুহি সহ তার সহকর্মীরা বাইরে এলো। আর একজন সহকর্মী কোলে একটা সুন্দর বাচ্চা নিয়ে। তাদের বের হওয়া দেখে আমি বললাম, ডাক্তার আমার বাচ্চা, তার মা ঠিক আছে তো? হ্যাঁ আপনার বাচ্চা ঠিক আছে, কিন্তু নিয়তিকে তো মেনে নিতে হবে। কি বলছেন ডাক্তার? আমার বউ ঠিক আছে তো? সরি, আমরা যত সম্ভব ট্রাই করেছিলাম, কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি।
সরি। না ডাক্তার, এ হতে পারে না। নিজেকে সামলান, নিয়তি মেনে নিন। কি সামলাবো আমি? কেঁদে কেঁদে বসে গেলাম হসপিটালের মাটিতে। এ কি হয়ে গেল? আপু আমার কাঁধে হাত রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরার ট্রাই করছে। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। শুনেছিলাম পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ আমি কাঁদছি। অনেক অবহেলা করেছিলাম তুফাকে। শেষে সব ঠিকও হয়ে গিয়েছিল, তাও তুফা আমাকে ছেড়ে চলে গেল 5 বছর পর। আজ তুফার বলা সেই কথাগুলো খুব মনে পড়ছে। তুফা কি স্বপ্ন দেখেছিল আমি নাকি তাদেরকে ছেড়ে চলে যাব? আজ তার কথা সত্যি হলো। তবে আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গিয়েছে। সরি রে তুফা, আমি তোমাকে বুঝতে হয়তো অনেক দেরি করে ফেলেছিলাম। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমার শেষ কথাগুলো আজও শুনতে পাই। ভালো থেকো, আমার উপর অভিমান করে থেকো না প্লিজ। সত্যি অনেক ভালোবাসি তোমায় কলিজা। এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। তখনই পাশ থেকে ছোট্ট একটা মেয়ে বলে উঠলো, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবা? আর তুমি এখানে যতবার আসো ততবার কান্না করো কেন? আমার মেয়েটা মেঘলা, তাকে স্কুল থেকে নিতে আসছিলাম। তাকে নিয়ে তুফার কবরের সামনে এলাম। প্রায় সময় পেলে এখানে আসি, আজও আসলাম। আচ্ছা মামুনি, তুমি না বলো তোমার মাকে দেখবে? হ্যাঁ দেখতে তো চাই, কিন্তু মা তো সামনে আসে না। মামুনি, তোমার আম্মাকে ডাকো না প্লিজ। তোমার আম্মাকে বলো তাকে ছাড়া আমার কেউ নেই, তাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তো বলি বাবা, কিন্তু মা তো আমাদের কিছুই বলে না। মা খুব পচা। না মামুনি, তোমার আম্মা অনেক ভালো, পচা না। তুমি ভালো করে ডাকলে ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি তো? হয়তো তুমি ডেকে দেখো। মা মা, আমার কথা শুনতে পাচ্ছ? এই শোনো, তুমি আমাদের মাঝে ফিরে। তোমাকে ছাড়া আমার কেউ ভালো নেই। বাবা প্রতি রাতে তোমার ছবি দেখে কান্না করে, আমারও কান্না চলে আসে। তুমি প্লিজ এসো। বাবা, মা তো কথাই বলছে না। কই, কথা বলছে তো কথা। তুমি কান পেতে শোনো, আমি শুনতে পাচ্ছি। কই বাবা, আমি তো শুনতে পাচ্ছি না। ভালো করে শুনলে শুনতে পাবে। তোমার মা বলছে তুমি খুব ভালো, আর তোমার মা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ওয়াও, কি মজা! মা যদি ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কত মজা করব। অনেক। বাবা, মাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো না। আমার সাথে তোমার আম্মু অনেক রাগ করেছে। আমার কথা তোমার আম্মু শুনে না। তুমি বলো না তোমার আম্মুকে তাড়াতাড়ি ফিরে আসতে। মা বাবার সাথে আরো রাগ করো না প্লিজ। বাবা কত কান্না করে। বাবা তোমাকে অনেক ভালোবাসে। ফিরে এসো প্লিজ। তখনই বৃষ্টি শুরু হলো। বাবা, বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যাই। আচ্ছা চলো। তুফার কবরের দিকে তাকিয়ে বললাম, তুফা তোমাকে একা রেখে যাচ্ছি, ভয় পেও না। মনে করো আমি তোমার পাশের চেয়ারে তোমার মতো করে বসে আছি। যখনই মনে হবে তুমি ভয় পাচ্ছ, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আর তোমার না বকুল ফুল খুব পছন্দ? এই নাও বকুল ফুল, সুন্দর করে যত্ন করে রেখো। আজকে আসি। মনে হলো তুফা আমাকে বলল, আমি জানি তুমি আমার পাশে আছো, তাই ভয় হয় না। শুধু বলবো অনেক ভালোবাসি তোমাকে, আর মেয়েটাকে দেখে রেখো। তুফার বলা শেষ কথাগুলো বারবার আমার কানে বাজে। কি হলো বাবা, আসো না, ভিজে যাবে তো। চলো।